জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার। দু একদিনের মধ্যে সুপারিশ জমা দেবে কমিশন। পক্ষে জামায়াত এনসিপি, সংসদের অধিকার খর্ব মানবে না বিএনপি। পলাতক আসামিরা অংশ নিতে পারবে না নির্বাচনে, বাদ ইভিএম। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীতে যুক্ত করে আরপিও সংশোধন। আগারগাঁওয়ে ফটোকপি দর্জির দোকানের আড়ালে পাসপোর্ট চক্র, ২-৩ গুণ বেশি টাকা আদায়। জাল সিল স্বাক্ষরে হচ্ছে সত্যায়িত। কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ খুঁজছে র্যাব। নানা সংস্কারে প্রকল্প বাস্তবায়নে গতি ফিরলেও পিছিয়ে আগের বছরগুলোর তুলনায়। খরচের খাতা খুলতে পারেনি 10 মন্ত্রণালয়। বিনিয়োগ কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের শঙ্কা। এবং বরিশালে হামলার শিকার হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযানের দল। অর্ধশত সংঘর্ষে আহত শতাধিক। অস্ত্র ব্যবহারের অভিযোগ মৎস্য বিভাগের। খাদ্য সহায়তা না পাওয়ার দাবি জেলেদের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। বিএনপির আপত্তির পরও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার। দু একদিনের মধ্যে সংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে কমিশন। বদিউল আলম মজুমদার বলছেন, সংবিধান আদেশ বা জুলাই জাতীয় সনদ নামে আদেশ সুপারিশ করবেন তারা। জামায়াত এনসিপি পক্ষে অবস্থান নিলেও বিএনপি বলছে সংসদের অধিকার খর্ব হয় এমন সিদ্ধান্ত মানবে না দলটি। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা নাটকীয়তার পর 17 অক্টোবর সই হয়েছে জুলাই সনদ। বিএনপি জামায়াত সহ অধিকাংশ দল অংশ নিলেও আইনি ভিত্তি স্পষ্ট না হওয়ায় সই করেনি এনসিপি। এরপর থেকেই বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে পরামর্শে বাস্তবায়নের খসড়া তৈরি করছে ঐকমত্য কমিশন। সনদের আইনি ভিত্তি দিতে আদেশ নাকি অধ্যাদেশ, গণভোটের সময় নোট অব ডিসেন্টের ভাগ্য নির্ধারণে চলছে সিরিজ বৈঠক। বিশেষজ্ঞদের পরামর্শ আমলে নিয়ে সংবিধান আদেশ বা জুলাই জাতীয় সনদ আদেশ জারির চিন্তা সরকারের। এ সংক্রান্ত সুপারিশ জমা দেওয়ার কথা বলছেন কমিশনের এই সদস্য। বিশেষজ্ঞদের মতামত মোটামুটি গৃহীত হয়েছে। দুটো অপশন, সংবিধান আদেশ কিংবা যে জুলাই জাতীয় সনদ 2025 আদেশ, এই দুটোর ব্যাপারে যে কোনো একটা হতে পারে এবং আমার মনে হয় না তাদের মধ্যে মত পার্থক্য আছে। জামায়াত ও এনসিপির দাবি, আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নয়, আদেশ জারি করবে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক হলে চলতি সপ্তাহে সই করবে এনসিপি। কিভাবে বাস্তবায়ন করবেন তার রূপরেখাটা কিরকম এটা দেখতে হবে, না দেখে আমরা এটা স্বাক্ষর করতে পারি না। আমরা চাই যে প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা তিনি জারি করবেন। জনগণ অনুমোদন করলো মানে পুরো সনদটাই অনুমোদন করলো, নোট অফ ডিসেন্টগুলো সেক্ষেত্রে প্রাধান্য পাবেন। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে ধোঁয়াটা তৈরি হয়েছে, এটির সলিউশন হলো আদেশ। গণ অভ্যুত্থানের পক্ষ থেকে যে সরকার এই আদেশটা জারি করবেন, এটাই হবে সবচাইতে কনস্টিটিউশনালি সাউন্ড পদক্ষেপ। তবে আদেশ দিলে সংসদের অধিকার খর্ব করা হবে বলে মনে করে বিএনপি। অধ্যাদেশ ছাড়া অন্য কোনো উপায় না মানার ঘোষণা দলটির। সাংবিধানিক আদেশ দেওয়া হচ্ছে পার্লামেন্টের রাইটটাকে খর্ব করা, অ্যান্ড পার্লামেন্ট ইজ সভরিন। তুমি সভরিন রাইট তো তোমার খর্ব করার কোনো অধিকার নাই, কারোই নাই তোমার। সংবিধান আদেশ দেওয়া মানে তো সভরিন রাইটটাকে তুমি খণ্ডিত করছো, সেটা বিএনপি মানে নেই, মানবেও না। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন, মতভিন্নতা থাকলেও এগিয়ে যেতে হবে দলগুলোকে। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তার। কামড়াকামড়ি করবেই, কিন্তু যেটা হলো এগিয়ে যেতে হবে। দলের কথা মতো সবসময় চলতে পারবেন না, আবার দলকে বাদ দিয়েও যেতে পারবেন না। একটা মাঝামাঝি রাস্তায় যেতে হবে। যখন আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে তখন আপনি নিয়ে ফেলতে হবে। এদিকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সমাধানে পৌঁছাতে তৃতীয় দফায় বাড়ানো ঐকমত্য কমিশনের মেয়াদ 31 অক্টোবর শেষ হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে অংশ নিতে পারবেন না পলাতক আসামিরা। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। থাকছে না ইভিএম। সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যুক্ত করে আরপিও সংশোধন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, ভোট গণনার সময় থাকতে পারবেন গণমাধ্যম কর্মীরা।
জাতীয় নির্বাচন সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে গণপ্রতিনিধিত্ব আদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিলেন উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। আজকে বাংলাদেশের আমি বলবো বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, অনুমোদিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী আইনের চোখে পলাতক ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। ইভিএম বাতিল ও সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া দলগুলো নির্বাচনী জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকেই। ভোট গণনার সময় থাকতে পারবেন গণমাধ্যম কর্মীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন, সেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে। পলাতক ব্যক্তি যারা থাকবে বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে, যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের। ভোট কাউন্টিং এর জায়গাতে মিডিয়ার প্রেজেন্স, মিডিয়া থাকতে পারবে, সেটার বিধান করা হয়েছে। উপদেষ্টা জানান, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। হলফনামায় উল্লেখিত সব প্রার্থীর আয়ের উৎস ও সম্পদ প্রকাশ করা হবে ওয়েবসাইটে। পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের হাতে। নির্বাচনে যারা প্রার্থী থাকবেন, ওনাদের দেশি সোর্সে, বিদেশি সোর্সে ইনকাম, সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব। জামানতের যে পরিমাণ সেটা 20,000 ছিল, এটা 50,000 করা হয়েছে। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে, যে প্রার্থী পছন্দ না, তখন সেখানে আবার নির্বাচন হবে। লক্ষ লক্ষ মানুষ নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, ওনাদের ভোট দেওয়ার স্কোপ ছিল না। আমাদের বিধান করেছি যে পোস্টাল ব্যালটে ওনারা ভোট দিবেন। নির্বাচনী এলাকাতেই এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করা উচিত, তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, নীতিগত অনুমোদন এবং জুলাই জাদুঘর আইন, দুদক আইন ও শ্রম আইন অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিতর্কিত কোনো কর্মকর্তাকে নির্বাচনের দায়িত্বে না রাখতে নির্বাচন কমিশনকে সতর্ক করল বিএনপি। সিইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা প্রকাশ করেন। এবারে নির্বাচন দৃষ্টান্তমূলক করতে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ বিএনপির। বৃহস্পতিবার বেলা 11টায় নির্বাচন কমিশনে আসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় 2 ঘন্টার বৈঠকে 36 দফার একটি প্রস্তাবনা তুলে ধরে বিএনপি। সেখানে বলা হয়েছে, নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ভোটগ্রহণ কর্মকর্তা বা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলে চিহ্নিত এমন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দেয়া যাবে না। বৈঠক শেষে বেরিয়ে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গত 15 বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, তাই বিতর্কিত কর্মকর্তাদের রাখা যাবে না নির্বাচনের দায়িত্বে। বিতর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন, তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা প্রকাশ করেন মঈন খান। আমরা অনেকেই যে ভয়টা পাচ্ছি যে নির্বাচনের দিনে বিশৃঙ্খলা হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষতি হবে, নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি যে তারা যেন একটি উদাহরণ সৃষ্টি করতে পারে, যাতে বাংলাদেশের মানুষ শুধু নয়, বিশ্বের মানুষ যাতে বুঝতে পারে যে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগুচ্ছে। এদিন রাজনৈতিক দলের পাশাপাশি বিকেলে বাংলাদেশের নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত এবং বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত সিইসির সঙ্গে বৈঠক করেন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশ সাজাতে দ্রুত নির্বাচিত সরকার দরকার হলেও কিছু দল ভোট পেছানোর ষড়যন্ত্র করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জনগণের মতামত নিয়ে সনদের আইনি ভিত্তি দিতে নির্বাচনের দিনই গণভোটের দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এই কথা বলেন নেতারা।
নির্বাচন নিয়ে প্রতিদিনই রাজনৈতিক দলগুলোর আলোচনায় সরগরম রাজনৈতিক অঙ্গন। সরকারের নিরপেক্ষতা, নির্বাচনকালীন সময়ে প্রশাসনের ভূমিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দফায় দফায় চলছে বৈঠক। রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বললেন, দেশ এগিয়ে নিতে দ্রুত নির্বাচন দরকার হলেও কিছু দল ভোট পেছানোর পায়তারা করছে। কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সইয়ের পর জনগণের মতামত নিলেই আইনি ভিত্তি তৈরি হবে জুলাই জাতীয় সনদের। জাতীয় নির্বাচনের দিনই গণভোটের পক্ষেও দলের অবস্থান জানান তিনি। আমরা জনগণের কাছে যাব, জনগণ যদি এটা হ্যাঁ বলে এটা বাস্তবায়িত হবে এবং সেই সম্মতির জন্য আমি বলেছি একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে, ছোট্ট একটা ব্যালটের মধ্যে। শুধু জুলাই জাতীয় সনদের পক্ষে অথবা বিপক্ষে হ্যাঁ অথবা না বলুন, এর মধ্যে। মিরপুরের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত 16 জনের পরিবারের কাছে অনুদানের অর্থ তুলে দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষের নিরাপত্তার কথা না ভেবে জনগণের টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছে স্বৈরাচার সরকারের লোকেরা। প্ল্যানিং করে পরিকল্পিতভাবে নগরায়ন করা, এইটার দিকে তারা মনোযোগ দেয়নি। তারা কিভাবে 50টা 100টা 200টা বাড়ি বানানো যায় লন্ডনে, সেটাই তারা করেছেন। এদিন বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে সফররত নেদারল্যান্ডসের ইনস্টিটিউট ফর মাল্টি পার্টি ডেমোক্রেসির নেতৃবৃন্দ বৈঠক করে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক পদ থেকে নাসিরউদ্দিন পাটোয়ারীর পদত্যাগের গুঞ্জনটি সত্য নয় বলে জানিয়েছে দলটি। শুক্রবার মধ্যরাতে নাসিরউদ্দিন পাটোয়ারী এনসিপি থেকে পদত্যাগ করেছেন এমন গুঞ্জনের পর দলটির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাত জানান, নাসিরউদ্দিন পাটোয়ারী তাদের সঙ্গেই আছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করা এই নেতার দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয় বলে জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। বৃহস্পতিবার বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে দুপক্ষের উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধিতে সন্তোষ জানানো হয়। 27 অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়। পররাষ্ট্র উপদেষ্টা জানান, দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও আকাশপথে যোগাযোগ পুনরায় চালুর মতো বেশ কয়েকটি ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। পাকিস্তানের নবনিযুক্ত হাই কমিশনারকে দায়িত্বকালীন সময়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের আশপাশে দর্জি ও ফটোকপির দোকানের আড়ালে গড়ে উঠেছে মিনি পাসপোর্ট অফিস। সহজে কাজ করে দেওয়ার প্রলোভনে দ্বিগুণ তিনগুণ অর্থে পাসপোর্ট করিয়ে দিচ্ছে একাধিক চক্র। এজন্য বিভিন্ন সরকারি কর্মকর্তার সিল স্বাক্ষর নকল করে কাগজপত্র সত্যায়িত করা হচ্ছে। সম্প্রতি 86টি পাসপোর্ট সহ একজনকে গ্রেফতারের পর র্যাব জানিয়েছে, চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। মাসুদুর রহমানের প্রতিবেদন। রাজধানীর তালতলার মহিনুদ্দিন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স দেখে এটি দর্জির দোকান মনে হলেও এটির ভেতরে ছিল অন্য কিছু। সম্প্রতি র্যাব এটির ভেতরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাসপোর্ট ও তৈরির কাগজপত্র জব্দ করেছে। যে কাগজপত্রগুলো থাকার কথা পাসপোর্ট অফিসে, সেগুলো সাজানো ছিল এখানে। র্যাবের অভিযানে সম্প্রতি দর্জির দোকান থেকে উদ্ধার করা হয় 86টি পাসপোর্ট, অর্ধশতাধিক পাসপোর্ট ডেলিভারি স্লিপ, এনআইডি, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সহ বিভিন্ন আলামত। বুঝতে পারি না যে তার কাছে এতগুলো থাকবে বা ছিল। পরে শুনে মন খারাপ লাগছে, কিন্তু লাগলে কি করার। নিজে এই জায়গায় ওনার কাছে এতগুলো বই, আমরা অবাক হয়ে গেলাম শোনার পরে এলাকাবাসী, আসলে ওনার কাছে এত বই কেন। উদ্ধার করা পাসপোর্টের সূত্র ধরে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ। জানান, ঝক্কি ঝামেলা ছাড়া দ্রুত পাসপোর্ট পেতে দ্বিগুণ থেকে তিনগুণ অর্থ পরিশোধ করে এখন বিপদে তারা। আপনার ডেলিভারি স্লিপটা কোথায়? স্লিপটা তো যার কাছে দিয়েছি ওনার কাছে। অসহায় হয়ে আর কি, এই কারণে আমি দিতে চাইছিলাম। এখন যদি কোনো সমস্যা হয় দোকানে কোন কি হবে? এখন ব্যস্ত ছিলাম তো, আমি দিয়েছিলাম। কার কাছে বানাইতে দিয়েছিলেন পাসপোর্ট? নোটিশ।
এবার যোগাযোগের চেষ্টা করা হয় কাগজপত্র সত্যায়িত করা প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সঙ্গেও। পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায় সিলে ব্যবহৃত নামের কোনো চিকিৎসকই এখানে নেই। জাতীয় চক্ষু বিজ্ঞান চিকিৎসকের সিলটিও ভুয়া। র‍্যাব বলছে পাসপোর্ট অফিসের আশপাশে দর্জির দোকান, ফটোকপির দোকান সহ বিভিন্ন দোকানের আড়ালে পাসপোর্ট করিয়ে দিচ্ছে চক্রটি। এজন্য জাল সিল কাগজপত্র ব্যবহার করছে তারা। একটা অফিস তল্লাশি করি মালিকের উপস্থিতিতে, সেখানে আমরা অনেক ধরনের কাগজপত্র যেগুলো অবৈধ কাজে ব্যবহার করা হয়, শিক্ষা সনদ, তারপরে এনআইডি পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট, তারপরে আপনার শিক্ষা সনদ, এগুলো আমরা জব্দ করি। গ্রেপ্তার মহিনুদ্দিন ও পলাতক মোহাম্মদ লতিফ এই চক্রের হোতা। দীর্ঘদিন ধরেই এ কাজ করে আসছে তারা। চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ খুঁজছে র‍্যাব। এটার একটা প্যাকেজ আছে, যত টাকা তত সহজীকরণের কথা বলে তাদেরকে অধিকতরের টাকা নিয়ে নেয় এবং তারা সরকারি সেবাটাকে বিঘ্নিত করে প্যারালাল একটা অফিস খুলে তারা সহজ সরল মানুষদেরকে, যারা সেবা প্রত্যাশী, তাদেরকে প্রতারণা করে আসছে। সহজে পাসপোর্ট পেতে গিয়ে বিপদে পড়া থেকে বাঁচতে দালাল চক্রের শরণাপন্ন হওয়া থেকে বিরত থাকার আহ্বান র‍্যাবের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অপহরণের একদিন পর টঙ্গীর টিএনটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার হেলিপ্যাড এলাকা থেকে শিকলে বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, ভোরে স্থানীয়রা সড়কের পাশে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। মুফতি মহিবুল্লাহ জানান, বুধবার ফজরের নামাজের পর হাঁটতে বের হলে তাকে একটি অ্যাম্বুলেন্সে তুলে নেয় কয়েকজন। পরে চালানো হয় নির্যাতন। তার অভিযোগ, কয়েক মাস ধরে চিঠির মাধ্যমে দেওয়া হচ্ছিল হুমকি ধামকি। অন্যায় কথাগুলি মুখ দিয়ে বলাইতে চাইছে, হুকুম দিছে, আর না হলে খুন করবে, ঘরে আগুন লাগাইবে, এরপরে মেয়ে স্ত্রী এদেরকে খারাপ করবে, এই মর্মে অনেকগুলি চিঠি দিছে। এটা যেতে জিডি হয়েছে, টঙ্গী থানা পুলিশ তদন্ত করছে এবং ওনাকে নিয়ে যে ওনার সাথে অনেক কথা বলে তদন্ত করে বাকিটা ওনার দেখবে। বগুড়ায় মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন। এ সময় বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। স্থানীয়রা জানান, বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার নারুলি ও সান্ধারপট্টি এলাকায় মাদক কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে নারুলি এলাকার কয়েকজন যুবক বটতলা মোড়ে সান্দারপট্টির ৩ যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পরই সান্ধারপট্টি এলাকার শতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে নারুলি এলাকায় হামলা চালায়। এ সময় প্রায় ৩০টি বাড়িতে ভাঙচুর, 4টি বাড়ির 20 ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। মরদেহ যেখানে নিরাপদ থাকার কথা, সেই মর্গে ঘটেছে জঘন্য অপরাধ। ময়মনসিংহ মেডিকেলের মর্গে ময়নাতদন্তের জন্য আনা তরুণীর মরদেহ ধর্ষণ করে লাশবাহক। ময়নাতদন্ত করতে গিয়ে চিকিৎসক ধর্ষণের আলামত পেয়ে পুলিশকে জানালে অভিযুক্ত সাইদকে গ্রেফতার করা হয়। অপরাধের দায় স্বীকারও করেছে অভিযুক্ত। গত 19 অক্টোবর রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি বাড়ি থেকে 20 বছর বয়সী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সেখানে মেলে একটি চিরকুটো, তাতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য। 20 অক্টোবর মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। মরদেহ নিয়ে যায় লাশ বহনকারী যুবক আবু সাইদ। তবে দুপুরে মর্গেই ঘটে চরম অমানবিক অপরাধ। মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারে লিপ্ত হয় সাইদ। ময়নাতদন্ত করতে গিয়ে সন্দেহ হয় চিকিৎসকের। পুলিশকে জানালে তদন্তে বেরিয়ে আসে সত্যতা। গ্রেফতার করা হয় ওই যুবককে। এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়ার কারণে সর্বোচ্চ আইনি ব্যবস্থার জন্য আমরা
ব্যবস্থা নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এমন ঘটনা মানসিক বিকারগ্রস্ততার বহিঃপ্রকাশ। ঘটনার পর মর্গে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারির ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। নেক্রোফিলিয়া হচ্ছে ডেড বডির সাথে সেক্সুয়াল সম্পর্ক তৈরি করার, যৌন সম্পর্ক তৈরি করার প্রবণতা। এটা একটা ক্রাইম। এটা আগের সমাজে ছিল কিনা জানি না, বর্তমান সমাজে এটা যেন বেড়ে যাচ্ছে। আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতার লাশবাহক সাঈদ। পরে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে মর্গে রাখা তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের ঘটনার প্রতিবাদে ও জড়িত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন হালুয়াঘাটের বাসিন্দারা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ফার ইস্ট লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বংশাল থেকে গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হলে এই আদেশ দেওয়া হয়। এদিন ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের 39টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত। আর 500 কোটি টাকার ঋণ অনিয়মে ন্যাশনাল ব্যাংকের 6 কর্মকর্তা সহ 12 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুদক। ফারেস্ট লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি দল। গ্রাহকের 207 কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করলে 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এদিকে ঋণ বিতরণের নামে প্রায় 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার সাবেক ম্যানেজার রফিকুল ইসলাম সহ 12 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। ন্যাশনাল ব্যাংকের গুলশান কর্পোরেট ব্রাঞ্চ থেকে ঋণ বিতরণের নামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 496 কোটি টাকারও বেশি অর্থ ক্ষমতার অপব্যবহার করে আত্মসাতের অভিযোগে 12 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হতে একটি মামলা রুজুর অনুমোদন হয়েছে। আর 9.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের পিএস মাসুদুর রহমান বিপ্লবের বিরুদ্ধে। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলার অনুমোদন হয়েছে। এদিন দুদকের আবেদনে ঋণ জালিয়াতি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের 39 ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিসিএস নন ক্যাডার পদে বিশেষ নিয়োগ বিধিমার অনুমোদন বিলম্বিত ও প্রার্থীদের সুপারিশ বঞ্চিত করার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটরে অবস্থান কর্মসূচি পালন করেছেন 43তম বিসিএস নন ক্যাডার প্রত্যাশীরা। বৃহস্পতিবার রাতে অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা 43তম বিসিএস ভাইভায় উত্তীর্ণ নন ক্যাডারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে নিয়োগে বিশেষ বিধিমালা সংশোধন করে গ্যাজেট প্রকাশের দাবি জানান। আন্দোলনকারীরা জানান, পিএসসির কাছে বারবার যৌক্তিক দাবি তুলে ধরা হলেও কোনো কারণ ছাড়াই তাদের দাবিকে উপেক্ষা করা হচ্ছে। বিসিএস পরীক্ষা দিয়ে পাস না পেল আমার কি জানার অধিকার নাই? দুটি দাবি ছিল, এক 43তম বিসিএস এর যে নন ক্যাডারের মেধাক্রম আছে এটা প্রকাশ করতে হবে, যেটা পতিত সরকার করছিল না। 2, যে প্রত্যেকটা বিসিএস থেকে 4 থেকে 5 হাজার নন ক্যাডার প্রার্থীকে চাকরি দেওয়া হতো, কিন্তু সেখানে এটা দেওয়া হয়নি। বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষকেরা টানা দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে এই কর্মসূচি পালন করেন তারা। বৃহস্পতিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করেন শিক্ষকেরা। এ সময় তারা অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রমোশন পেয়ে 4র্থ গ্রেডে বেতন পেলেও সহকারী অধ্যাপক শিক্ষকরা দীর্ঘদিন ধরে 6ষ্ঠ গ্রেডে বেতন পাচ্ছেন। দ্রুত বেতন বৈষম্য নিরসন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টে সকল যাতে সবার জন্যই এটা সমন্বয় করা হয়েছে, কিন্তু আমাদেরটি সমন্বয় করা হয়নি, যার ফলে আমরা একটা বৈষম্যের শিকার হয়ে আছি। আমাদেরই স্কুলে প্রতিষ্ঠানে যারা কর্মরত কর্মকর্তা তাদের যে স্কেল, তারা দেখা যাচ্ছে প্রমোশন পেয়ে 4th গ্রেডে তারা বেতন ড্র করছেন, আর আমরা স্কুলের শিক্ষক সহকারী অধ্যাপক আমরা 6ষ্ঠ গ্রেডে পড়ে আছি। আমরা চাই আমাদের আপগ্রেডেশন নীতিমালা 2012 এবং জাতীয় পে স্কেল 2015 এর একটা সমন্বয় হোক।
ডিজিটাল লটারি বাতিল করে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের সাতমাথায় মানববন্ধনে বগুড়া জেলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। তাদের অভিযোগ, মেধা থাকা সত্ত্বেও লটারি প্রথার কারণে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছেন না। পরীক্ষা কিংবা মেধা যাচাইয়ের মাধ্যমে ভর্তির দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ এবং সীমানা প্রাচীর নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, কলেজের সামনে অবৈধভাবে গড়ে তোলা বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত করছে শিক্ষার পরিবেশ। একই সঙ্গে সীমানা প্রাচীর না থাকায় কলেজ ক্যাম্পাসে অবাধে চলছে অনুপ্রবেশ। এ সময় সীমানা প্রাচীর ও প্রধান ফটক নির্মাণের দাবি জানানো হয়। বিক্ষোভ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। ভোরের সময় আরও থাকছে। 4 মাস ধরে বন্ধ ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। সার কারখানায় গ্যাস স্থানান্তরিত করায় সংকট, আলাদা লাইন নির্মাণের প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। অর্থনৈতিক নানা সংস্কারে গতি ফিরেছে সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে। আইএমইডির প্রতিবেদন, চলতি অর্থবছরের প্রথম 3 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে 5.09%। গেল বছরে একই সময়ের তুলনায় ব্যয়ের হার বাড়লেও টাকার অঙ্কে কমেছে খরচের পরিমাণ। বাস্তবায়নের হারে ঘুরে দাঁড়ালেও এখনও বেশ পিছিয়ে আগের বছরগুলোর তুলনায়। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগ সবচেয়ে বেশি ব্যয় করলেও খরচের খাতাই খুলতে পারেনি পররাষ্ট্র, জনপ্রশাসন ও বেসামরিক বিমান সহ 10টি মন্ত্রণালয়। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্প বাস্তবায়নে ধীরগতি নেতিবাচক প্রভাব ফেলবে বিনিয়োগ ও কর্মসংস্থানে। MS আরিফিনের রিপোর্ট। অর্থনৈতিক ও রাজনৈতিক নানা সংস্কারের মধ্যে অনেকটাই কচ্ছপ গতিতে চলছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, যার প্রতিফলন দেখা যাচ্ছে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ দেয়া অর্থ ব্যয়ের হিসাবে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে এডিপির অর্থ ব্যয় হয়েছে মোট বরাদ্দের 5.09%, যা আগের গেল অর্থবছরের একই সময়ে ছিল 4.75%। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির সবশেষ প্রতিবেদনে উঠে আসা এই তথ্য কিছুটা আশা জাগালেও সাম্প্রতিক বছরগুলোর তুলনায় তা বেশ কম। আইএমইডির প্রতিবেদন বলছে, প্রথম 3 মাসে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে 12,158 কোটি 57 লাখ টাকা। এর আগে 2024-25 অর্থ বছরে একই সময়ে ব্যয় হয়েছিল 13,215 কোটি 30 লাখ টাকা। টাকার অঙ্কে ব্যয় কমেছে 8%। এই সময়ে মোট বরাদ্দের 29.86% ব্যয় করে সর্বোচ্চ খরচের তালিকায় রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আর 19.07% ব্যয় করে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে দুর্নীতি দমন কমিশন। ব্যয়ের তালিকায় তৃতীয় অবস্থানে আছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আর 1% খরচ করতে পারেনি পররাষ্ট্র, জনপ্রশাসন, বেসামরিক বিমান সহ 10 মন্ত্রণালয়। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্পগুলোকে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতেই বাস্তবায়নে দেখা দিয়েছে ধীরগতি, যদিও এর নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানে। বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু বিগত কয়েক বছর ধরে বেকার মানুষের সংখ্যা বেড়েই চলেছে এবং কর্মক্ষম মানুষ কিন্তু এখনো কর্মসংস্থান বাইরে রয়েছে। যদি বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের হারটা বাড়ানো যায়, যদি বেশি বেশি প্রকল্প নেওয়া যায়, তাহলে কিন্তু মানুষের কর্মসংস্থান হয়, মানুষের আয় বৃদ্ধি পায়, তখন বেকার মানুষের সংখ্যা কমে যায় এবং দারিদ্র্যের হারও কমে যায়। চলতি অর্থ বছরে 1198টি প্রকল্প বাস্তবায়নে এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,38,695 কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে আলু এখন কৃষকের গলার কাঁটা। নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে, হিমাগার গেটে মাত্র 8 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলার সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। কৃষি বিভাগ বলছে, ইতিহাসের সবচেয়ে বেশি বড় লোকসানের মুখে পড়ছে মুন্সিগঞ্জের আলু চাষিরা। কারণ হচ্ছে যে এখানকার
যে 60টি সচল হিমাগার রয়েছে সেখানে এখনো পর্যন্ত 2,87,490 মেট্রিক টন আলু মজুত রয়েছে এবং যেটি গেলবার এই সময় ছিল মাত্র 1,47,000 মেট্রিক টন। কিন্তু এই যে বিপুল পরিমাণ আলু মজুত রয়েছে তার মধ্যে কিন্তু 1,90,000 মেট্রিক টনেরও বেশি খাবার আলু রয়েছে, যে আলু এই সময়ে থাকবার কথা নয়। কারণ আপনারা জানেন যে নতুন মৌসুম এই নভেম্বর থেকেই শুরু হতে যাচ্ছে, তখন কিন্তু এই পুরনো আলুর কদর থাকছে না। কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু মাত্র 8 টাকা কেজি দরে হিমাগার গেটে আলু বিক্রি হচ্ছে, যেটি সরকার 22 টাকা কেজি দরে নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু এখন কৃষক বলছে যে তাদের খরচই পড়ে যায় হিমাগার ভাড়া সব, কোনো কোনো ক্ষেত্রে 25 টাকা, তবে 22 টাকা বিক্রি করলেও তাদের কোনোভাবে চলে যায়। কিন্তু সেই পরিস্থিতিতে যে 8 টাকায় বিক্রি করছে সেখানে কিন্তু 6 টাকা প্রতি কেজির হিমাগার ভাড়া, আর সেখানে বস্তার দাম রয়েছে এবং জমি থেকে হিমাগার পর্যন্ত নেওয়ার পরিবহন খরচ রয়েছে। সবকিছু মিলে একেবারে মূল পুঁজির বাইরেও কিন্তু তাদের খরচটুকু উঠাতে পারছে না। তো এই পরিস্থিতি কারণে কিন্তু এখানকার যে 77,000-এরও বেশি যে কৃষক পরিবার রয়েছে যারা সরাসরি আলুর সঙ্গে জড়িত, তারা কিন্তু এখন বিপাকে পড়েছেন, বিশেষ করে যারা এই সংরক্ষণ করেছেন আলুগুলো আর যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, যে আলু সংরক্ষণ করে ব্যবসা করেন, তাদের অবস্থা কিন্তু একেবারে পথে বসার মতো পরিস্থিতি হয়েছে। এর মধ্যে কিন্তু এই যে নতুন মৌসুম শুরু হবে, এখানে 34,000 হেক্টর জমিতে আলু চাষে যে তাদের লক্ষ্যমাত্রা দিয়েছে, এই সবকিছু মিলিয়ে মুন্সিগঞ্জের যে আলু ভিত্তিক অর্থনীতি সেটা কিন্তু বড় চ্যালেঞ্জে পড়েছে। এই ছিল মুন্সিগঞ্জ থেকে আলুর সবশেষ। মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। দক্ষিণাঞ্চলের লবণাক্ততার প্রভাব পড়ছে ঐতিহাসিক পুরাকীর্তিতে। বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন বাগেরহাটের 60 গম্বুজ মসজিদের মিহরাব ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। 1,500 বছরের পুরনো মসজিদের মেহরাবের মূল নকশা হারিয়ে গেছে অনেকখানি, যা সংস্কারে এরই মধ্যে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলকে সঙ্গে নিয়ে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। ছবি তুলেছেন আব্দুল হালিম। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের নিদর্শন 60 গম্বুজ মসজিদ। সুলতানি আমলে খান জাহান আলী 1442 থেকে 1459 সালের মধ্যে মসজিদটি নির্মাণ করেন। প্রাচীন চুনসুরকি, পোড়ামাটির ইট ও মনোরম গম্বুজ বিন্যাসে গড়া মসজিদ শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ারও অন্যতম স্থাপত্য নিদর্শন। কিন্তু জলবায়ু পরিবর্তন ও বেড়ে যাওয়া লবণাক্ততার প্রভাবে ঐতিহ্যবাহী স্থাপনাটির কাঠামো নষ্ট হতে শুরু করেছে। মসজিদের দেয়াল জুড়ে স্যাঁতস্যাঁতে দাগ, ইটের গায়ে লবণ জমে সাদা আস্তর পড়েছে। একসময় নকশায় খচিত মিহরাব ছিল অনন্য সৌন্দর্যের নিদর্শন, তা এখন ক্ষয়িষ্ণু ও বিবর্ণ। মিহরাবটা দেখেন, ওইটা অনেকটা ক্ষতিগ্রস্ত আছে শুধুমাত্র লবণাক্তের কারণে। কারুকার্যগুলো দেখা যাচ্ছে না, আস্তে আস্তে এটা ক্ষতির দিকে চলে যাচ্ছে। এইভাবে লবণাক্তর যে ছোঁয়া এইভাবে যদি লাগে তাহলে তো ক্ষতি হতে পারে। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিন, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি ও আইকমসের যৌথ গবেষণায়ও জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার প্রভাব উঠে এসেছে। অতিরিক্ত বৃষ্টিপাত, তাপমাত্রা বৃদ্ধি, বাতাসের আর্দ্রতা, কলকারখানা, সড়কে পরিবহনের ধোঁয়া ক্ষয়ের কারণ বলছেন তারা। জলবায়ু পরিবর্তনের এই কারণে এই নোনা প্রবণতা আরও বেড়ে গিয়েছে এবং সেটা আসলে রুটিন মেনটেনেন্স এবং এইটা যে কনজারভেশন হবে, তখন এই বিষয়গুলি মাথায় রেখে যদি আমরা এটাকে সামগ্রিকভাবে
চিন্তাভাবনা করি তাহলে এটা মানে ভালোভাবে কাজ করবে বলে আমার। এদিকে ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের ক্ষতিগ্রস্ত মিহরাব সংস্কার ও করণীয় ঠিক করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ইউনেস্কোর সহায়তা নিয়ে দ্রুত সংস্কারের পরামর্শ দিয়েছে কমিটি। যে কোনো সময় কলাপস করতে পারে, সুতরাং আমাদের যে রিসোর্স আছে সেটাকে ইউটিলাইজ করে লোকাল টেম্পোরারি কোনো কনজারভেশনের ব্যবস্থা করা যায় কিনা, করলে ইমিডিয়েট সেটা সেই পদক্ষেপটা নেওয়া উচিত। প্রতিদিন গড়ে ৫ শতাধিক দর্শনার্থী ৬০ গম্বুজ মসজিদে ভ্রমণে আসেন। বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ শুধুমাত্র দক্ষিণাঞ্চল নয়, এটি বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন। তবে লবণাক্ততার ক্ষতিকর যে প্রভাবে এর নিদর্শন নষ্ট হতে চলেছে তা দীর্ঘমেয়াদী হওয়ার আগেই সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, বাগেরহাট। দীর্ঘদিনেও যাত্রী সেবার মান বাড়েনি কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে। যাত্রীদের অভিযোগ, অনলাইন ও কাউন্টারে গিয়েও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। বিশ্রামাগারগুলোর বেহাল দশা। সবচেয়ে বড় আতঙ্ক চুরি ও ছিনতাই, যা প্রায় প্রতিদিনই ঘটছে। জিআরপি পুলিশের দাবি, স্টেশন এলাকায় অপরাধ দমনে কাজ করছে তারা। আর রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, আসন সংখ্যা বাড়ানো ও যাত্রী সেবার মান বাড়াতে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। মোহাম্মদ ফজলুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ১৯১৭ সালে রেলওয়ে জংশনে রূপান্তরিত হয় কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন। বর্তমানে ভৈরবে যাত্রা বিরতি দেয় ১১ জোড়া আন্তনগর, ৪ জোড়া মেইল ট্রেন ও ৩ জোড়া কমিউটার ট্রেন। আঞ্চলিক গুরুত্বপূর্ণ এই স্টেশনটিতে দীর্ঘদিনেও বাড়েনি যাত্রী সেবার মান। যাত্রীদের অভিযোগ, অনলাইন ও কাউন্টারে গিয়েও মেলে না কাঙ্ক্ষিত টিকিট, অথচ বেশি টাকায় তা মেলে কালোবাজারে। শৌচাগারগুলোতে তালাবদ্ধ, বিশ্রামাগারগুলোতে বেহাল দশা। সবচেয়ে বড় আতঙ্ক চুরি ও ছিনতাই, যা প্রায় প্রতিদিনই ঘটছে। পাবলিক প্লেসটা, বসার জন্য যে প্লেসটা, সেই প্লেসটা ঠিকভাবে গুরুত্ব নাই। সুন্দরভাবে টিকিট পাই না, টিকিট কালোবাজারি হয়। সরকার চেঞ্জ হয়েছে, ভাবছিলাম যে দেশটা ভালো হবে, কিন্তু ভালো হয় না। আমরা চাচ্ছি এখানে ট্রেনের বগি বাড়ানো হোক, টিকিট বাড়ানো হোক, যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে। রেল কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে ঢাকা সিলেট মহাসড়কে 2টা ট্রেন যুক্ত করার জন্য। অবশ্য জিআরপি পুলিশের দাবি, স্টেশন এলাকায় অপরাধ দমনে কাজ করছে তারা। ইতিপূর্বে আপনাদের সহায়তায় আমরা টাকা সহ মোবাইল, বিভিন্ন উপকরণ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করতে সক্ষম হয়েছি। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, আসন সংখ্যা বাড়ানো ও যাত্রী সেবার মান বাড়াতে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আমাদের এখানে বরাদ্দকৃত আসনের তুলনায় যাত্রী চাহিদা খুব প্রচুর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আশা করতেছি যে ভবিষ্যতে আমাদের জন্য যাত্রী মান বাড়াবে। স্টেশন কর্তৃপক্ষের তথ্য মতে প্রতিদিন ভৈরব বাজার জংশন দিয়ে ৫,০০০ যাত্রী চলাচল করে। সময় সংবাদ, ভৈরব। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। আমরা আছি ঢাকায়, কিন্তু আন্তর্জাতিক খবর আমাদের নিয়ে যায় টোকিওর ভূমিকম্প থেকে নিউ ইয়র্কের অর্থনীতি পর্যন্ত। কোথাও রাজনীতি বদলায়, কোথাও প্রকৃতি সতর্ক করে, কোথাও বয়ে যায় আনন্দের আলো, আবার কোথাও সংকটে ভেঙে পড়ে হাজারো মানুষ। বিশ্বের এসব চলমান ঘটনা আমরা তুলে ধরি আপনাদের জন্য। দেখছেন ভোরের সময়। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদ থেকে বালু তুলে স্তূপ করে রাখা হয়েছে কৃষি জমিতে। সেখান থেকে বালু নেওয়ার সময় কেটে নেওয়া হচ্ছে জমির টপ সয়েল। স্থানীয়দের অভিযোগ, কেউ বাধা দিলে হুমকি দিচ্ছে ঠিকাদারের লোকজন। সমস্যা সমাধানে এরই মধ্যে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিষয়টি স্বীকার করে তদন্তের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নদী তীরে ফসলি জমিতে জমা করা হয়েছে বালু। সেখান থেকে বালু নেওয়ার সময় কেটে নেওয়া হয়েছে জমির উপরিভাগের মাটি। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কিশোরগঞ্জে ব্রহ্মপুত্র নদ খনন কাজ করছে বিআইডব্লিউটিএ। তবে পাকুন্দিয়া উপজেলার চরফরাদি এলাকায় কৃষি জমিতে স্তূপ করে রাখা হয়েছে নদ থেকে তোলা বালু। সেখান থেকে বালু নেওয়ার সময় কেটে নেওয়া হচ্ছে জমির টপ সয়েল। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের লোকজন জমিগুলোতে কয়েক ফুট গভীর পর্যন্ত গর্ত করে ফেলেছে। কেউ বাধা দিলে দেওয়া হচ্ছে হুমকি। বালু তো নিচেই দেন 5 ফুট 6 ফুট জায়গায় জায়গায় আপনি ডাবাইয়া মাটি লয়ে গেছে। মাটি নিয়ে এমন পরিবেশ করছে, এটা কৃষি কাজ করার উপযুক্ত না।
অন্তত 20 বছর সময় লাগবে এটা কৃষি কাজের উপযুক্ত হইতে। এই জমিটা সঠিকভাবে আমরা ঠিক করিয়া দেওয়ার অনুমতি আমরা জানাই। বাধা দিতাম আইলে আমরা পুলিশের ভয় দিয়ে পুলিশ আনে। সরকারি খাস জমিতে বালু রাখা হয় বলে দাবি ইজারাদারের লোকজনের। কেন আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা বলতেছে তাদের জমি আছে, কিন্তু জমি যাদের আছে এটা তো সরকারি খাস জায়গায় বালুটা তোলা হয়েছে, যা পাইছে এটা আমাদের, এইটার মধ্যে আমরা শেয়ার আছি ওইখানে। সমস্যা সমাধানে এরই মধ্যে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিষয়টি স্বীকার করে তদন্তের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। লিখিত অভিযোগ পেয়েছি এবং সেই লিখিত অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই আমাদের সংশ্লিষ্ট সরকারি কমিশনার ভূমির সহ আমাদের যারা আছে তাদের মাধ্যমে কিন্তু আমরা তদন্ত শুরু করে দিয়েছি। উপজেলা প্রশাসনের তথ্য মতে পাকুন্দিয়া উপজেলার পাঠানবাড়ি টাওয়ার, চরফরাদি মির্জাপুর বাজার ও চরফরাদি নারিকেলতলার চরঘাটে ব্রহ্মপুত্র নদ খননে প্রায় 2 লাখ ঘনফুট বালু তোলার জন্য ইজারা দেওয়া হয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কদম রসুল সেতু প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে অপেক্ষার অবসান হচ্ছে নারায়ণগঞ্জবাসীর। এরই মধ্যে নদীর পূর্ব পাড়ে বন্দর এলাকায় অধিগ্রহণকৃত জমি অবমুক্ত করে পিলার নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলছে। আগামী ডিসেম্বরে সেতু নির্মাণের মূল অবকাঠামোর কাজ শুরুর আশ্বাস কর্তৃপক্ষের। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জ শহরের 5 নম্বর খেয়াঘাট এলাকা এবং শীতলক্ষ্যা নদীর অপর পাড়ে বন্দর উপজেলার একরামপুর এলাকার মধ্যে সংযোগ স্থাপন করবে কদম রসুল সেতু। 1385 মিটার দৈর্ঘ্যের সেতুটির মূল অংশ থাকবে নদীর ওপর বিশেষ তার দিয়ে ঝুলন্ত অবস্থায়, যার দৈর্ঘ্য হবে 380 মিটার। দুপাশে পথচারীদের চলাচলের জন্য থাকবে ফুটপাতও। বাকি 1500 মিটার দৈর্ঘ্যের অংশে নদীর 2 পাড়ে শহর এবং বন্দরে 26টি পিলারের ওপর 2টি ল্যান্ডিং পয়েন্ট ও সার্ভিস লেন থাকবে। এমন অবকাঠামোর সেতুকে আন্তর্জাতিক ভাষায় বলা হয় কেবল স্টেট ব্রিজ। 2018 সালের 9 অক্টোবর একনেকের সভায় চূড়ান্ত অনুমোদন পায় সেতুটি। 7 বছরে জমি অধিগ্রহণের জটিলতা নিরসন করে চলতি বছরের 17 জুলাই থেকে শুরু হয় অধিগ্রহণকৃত জমি অবমুক্তকরণ। নদীর পূর্ব পাড়ে বন্দরে অবমুক্ত কাজ শেষে বর্তমানে পিলার নির্মাণের জন্য চলছে মাটি পরীক্ষা। 26টি পিলারের মধ্যে শহরে 14টি এবং বন্দরে নির্মাণ হবে 12টি। বন্দরের 12টি পিলারের মাটি পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। ভাঙার কাজ এবং অধিগ্রহণকৃত জমি ক্লিয়ার করার কাজ চলমান, ফেন্সিংয়ের কাজ চলমান, সার্ভে ওয়ার্ক এবং সাবসয়েল ইনভেস্টিগেশন যে ওয়ার্ক সেটার কাজ চলমান। বর্ষায় সেতু এবং নদীর পানির স্তরের মধ্যে কমপক্ষে 60 ফুট দূরত্ব থাকবে। এতে বড় আকারের যে কোনো জাহাজ অনায়াসে সেতুর নিচ দিয়ে সব সময় চলাচল করতে পারবে। এই শুধু সেতু না, এটা 2 পারে একটা মিলনের একটা সংযোগস্থল এবং এই সেতুর মাধ্যমে বদলে যাবে পুরো নারায়ণগঞ্জের চিত্র। পুরো পারের যে জনগণ আছে, ওই পাশেরও আছে, নারায়ণগঞ্জের যারা আছে, যাতায়াতে যে কতটা সুবিধা হবে সেটা বলায় প্রকাশ করার মতো না। বন্দরবাসীর স্বপ্নরা পূরণ হইতাছে শীতলক্ষ্যা ব্রিজ হইয়া, কদম রসুল ব্রিজটা হইয়া। কদম রসুল সেতু হবে দেশের সবচেয়ে বড় কেবল স্টেট ব্রিজ। যথাসময়ে প্রকল্পটির নির্মাণ কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। সেতুটি নির্মাণ শেষে সামাজিক ও অর্থনৈতিক ইতিবাচক পরিবর্তনের আশা সিটি কর্পোরেশনের। এই সেতুটি হচ্ছে একটা এলজিইডির জন্য একটা পায়োনিয়ার প্রজেক্ট, একটা সিগনেচার প্রজেক্ট বলা যায়। এত বড় লং স্ট্রেট কেবল স্টেট ব্রিজ বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা দেখিনি বা হয়নি। এলজিডি প্রথম করতে যাচ্ছে। মূল ব্রিজের কাজ যাতে সঠিক সময় শেষ করা যায় সেজন্য আমাদের সার্বিক ধরনের প্রস্তুতি রয়েছে। যোগাযোগের ক্ষেত্রে আপনার একটা পরিবর্তন হবে। এখানে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হলে এইটার 2টা প্রভাব এখানকার স্থানীয় জনসাধারণের উপর পড়বে। এটা জাতীয় অর্থনীতিতে হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কদম রসুল সেতু প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালের জুনে। ব্যয় ধরা হয়েছে 735 কোটি 18 লাখ টাকা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ নিবিল। পরবর্তী সংবাদগুলো নিয়ে আসছে কিছুক্ষণ পরেই। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। গ্যাসের অভাবে গত 4 মাস ধরে উৎপাদন বন্ধ নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে।
3 বছর ধরে অচলাবস্থায় থাকায় পর্যায়ক্রমে কেন্দ্রের সবকটি ইউনিটই বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রটি চালু করতে মনোহরদী থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তিতাসের আলাদা একটি গ্যাস লাইন নির্মাণের প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র 1974 সালে উৎপাদনে আসে। বিদ্যুৎ কেন্দ্রের 1, 2 ও 6 নম্বর ইউনিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেক আগেই কর্তৃপক্ষ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে। বর্তমানে 3 নম্বর ইউনিটটিও রক্ষণাবেক্ষণের কারণে সাময়িক বন্ধ রয়েছে। সবশেষ 4, 5 ও 7 নম্বর ইউনিট পুরোপুরি সচল থাকলেও গ্যাস সরবরাহ না থাকায় বর্তমানে উৎপাদন বন্ধ। শ্রমিক কর্মচারীরা বলছেন, বিদ্যুৎ কেন্দ্রের জন্য বরাদ্দের গ্যাস পাশের ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় স্থানান্তরিত করায় সৃষ্টি হয়েছে এই অচলাবস্থা। উৎপাদন বন্ধ থাকায় কারখানার যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠানটির শ্রমিক কর্মচারীরা। জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে না অন্তত 1380 মেগাওয়াট বিদ্যুৎ। শুধুমাত্র গ্যাসের কারণে টোটাল এই 7টা ইউনিটই টোটাল বন্ধ। গত 3 মাস যাবত আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রটা উৎপাদন শূন্য হয়ে আছে শুধুমাত্র জ্বালানির জন্য। দীর্ঘদিন যদি প্ল্যান্ট বন্ধ থাকে তাহলে আস্তে আস্তে যান্ত্রিক প্রক্রিয়ায় অনেক ব্যত্যয় ঘটে। বিদ্যুৎ উপদেষ্টা ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যেন আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি সচল করে এই নতুন গ্যাস লাইন দিয়ে। সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি এই গ্যাসের জন্য। আর এই গ্যাস কেন আমরা পাচ্ছি না? হঠাৎ করে সকালে গ্যাস দিলে আমরা দুপুরের মধ্যে আমাদের 3-4টা প্ল্যান্ট আমরা চালাতে পারবো। কারখানা কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রটি চালু করতে মনোহরদী থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তিতাসের আলাদা একটি গ্যাস লাইন নির্মাণের প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এটাকে চালাতে প্রয়োজন আমাদের পর্যাপ্ত গ্যাস, যতটুকু গ্যাসের প্রয়োজন ততটুকু আমরা যদি তুলতে চাই তাহলে আমরা পুরো দমে এটাকে হচ্ছে যে 1380 মেগাওয়াট নিয়ে যেতে পারবো এবং ঘোড়াশাল হাবের যে ঐতিহ্য সেটা আমরা ফিরে পাবো বলে আমি আশা করি। ডেডিকেটেড লাইন অর্থাৎ 24 ইঞ্চি ডায়ামিটার একটা ডেডিকেটেড লাইন, মনোহরদী থেকে আমাদের ঘোড়াশাল পর্যন্ত 23 কিলোমিটার ডিস্টেন্স। এটার জন্য হচ্ছে যে ফিজিবিলিটি স্টাডি অলরেডি হয়ে গেছে এবং এটা জ্বালানি মন্ত্রণালয়ে আছে। এগুলো অনুমোদিত প্রাপ্তি সাপেক্ষে যদি এই ডেডিকেটেড লাইনটা পাওয়া যায় তাহলে আশা করি যে আমরা ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে পুনরুজ্জীবিত ফিরে যাব এবং পূর্ণ ক্ষমতা চালাতে পারবো বলে আশা করি। কারখানা কর্তৃপক্ষের তথ্য মতে প্রস্তাবিত গ্যাসের সঞ্চালন লাইনের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 550 কোটি টাকা। সময় সংবাদ, নরসিংদী। মা ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে 25 অক্টোবর। শনিবার মধ্যরাত থেকে নদ নদী ও সাগরে মাছ শিকারে নামবেন জেলেরা। এজন্য পটুয়াখালী জেলেরা নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। জাল, নৌকা ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে অনেক জেলে খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন। নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবি করে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় 4 থেকে 25 অক্টোবর বঙ্গোপসাগর ও দেশের অভয়ারণ্যে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে 22 দিনের সেই নিষেধাজ্ঞা। নদ নদী ও সাগরে মাছ শিকারে নামবেন জেলেরা। এজন্য পটুয়াখালী জেলেরা নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। জাল, নৌকা ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। এর মধ্যে অনেক ট্রলার মহিপুর, আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে জড়ো হতে শুরু করেছে একসঙ্গে নদীতে নামার জন্য। কাঙ্ক্ষিত মাছ পেলে ঋণ পরিশোধ করার আশা তাদের। জেলেরা জানান, সরকারি খাদ্য সহায়তা অনেকেই পায়নি। তালিকা হালনাগাদ করে শতভাগ জেলেদের সহায়তার আওতায় আনার দাবি তাদের। 22 দিন অবরোধ গেছে, সরকারি আইন আমরা মান্যতা চলছি। 22 দিন মাছ ধরি না। 22 দিন অবরোধের পর আমরা নদীতে মাছ ধরতে নামবো, এই জন্য জাল টলার সবকিছু গুছাই নিতে আসি। এই 25 তারিখ পর আল্লাহ দিলে জাল পাতনু। সরকার এই 25 কেজি চাউলের সাথে অন্য কিছু সহায়তা দিত বা পুনর্বাসনের ব্যবস্থা করত, তাইলে আমাদের জীবনযাত্রা একটু ভালো চলতো। নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবি করে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। সাগরগামী জেলেরা যারা এখন প্রস্তুতি গ্রহণ করেছে
তারা সাগরে যথেষ্ট পরিমাণে ইলিশ পাবে, তারা প্রস্তুতি সম্পন্ন করেছে। আমাদের নদীর জেলেরাও যারা নিবৃত্ত ছিল এই 22 দিন, তারাও প্রস্তুতি গ্রহণ করেছে। মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় জেলের সংখ্যা 1 লাখের বেশি। তার মধ্যে 69,000-এর বেশি জেলেকে নিষেধাজ্ঞাকালে 25 কেজি করে ভিজিএফ এর চাল সহযোগিতা করার কথা সরকারের। সময় সংবাদ, পটুয়াখালী। এবারের মা ইলিশ সংরক্ষণ অভিযানে এ যাবৎকালের সবচেয়ে বেশি হামলার অভিযোগ উঠেছে। বরিশালে জেলেদের সঙ্গে আভিযানিক দলের অর্ধশত সংঘর্ষে আহতের সংখ্যা শতাধিক। আটক হয়েছেন প্রায় 700 জেলে। মৎস্য বিভাগ বলছে, অস্ত্র নিয়ে এবছর নদী দাপিয়ে বেড়ানোর চেষ্টা চালিয়েছে অসাধু ব্যবসায়ীরা। আর জেলেদের দাবি, আগাম খাদ্য সহায়তা না পাওয়ায় নদীতে নেমেছেন তারা। বিস্তারিত সুজয় দাসের ক্যামেরায় অপূর্ব অপুর রিপোর্ট। প্রথমবারের মতো নদীতে ড্রোন নজরদারি করা হয়, জলকামান ব্যবহার করা হয় মাছ শিকারীদের দমাতে। সিনেমার মতোই যেন ভয়াবহ দৃশ্য দেখা যায় জেলে আর আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে। মা ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা সফলে নিয়মিত অভিযান হয়, তবুও বিভিন্ন নদীতে দেখা যায় শত শত মাছ ধরার নৌকা, ট্রলার। বরিশালে অভিযানে প্রায় অর্ধশত সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে ইলিশের হটস্পট মেঘনাতেই ঘটে 20টি সংঘর্ষ। মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন, সশস্ত্রভাবে মাছ শিকার করেছে অনেকে। অভিযানে তারা হামলার শিকার হন। নৌ পুলিশ, কোস্টগার্ড, আনসার ও জেলে মিলে আহতের সংখ্যা শতাধিক। আমাদের টিম বারবার তাদের দ্বারা আক্রান্ত হয়েছে এবং তারা যে কোনো উপায়ে মারমুখী ভূমিকায় এসে এখানে ইলিশ ধরবে, এরকম মনে হয় তারা একটা ধনু ভাঙা পণ করেছে। এদিকে জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় সরকারের দেয়া মাত্র 25 কেজি চালে সংসার চলে না। আছে স্থানীয় প্রভাবশালী অসাধু ব্যবসায়ীদের কারসাজিও। পর্যবেক্ষকদের তাগিদ, মা ইলিশ রক্ষায় আগামীতে দরকার সরকারের সমন্বিত উদ্যোগ। 25 কেজি চাল দেয়, আমাদের হয় না দেখি আমরা নদীতে নেমে জাল ভাই। আমার মায়ের ছেলে অসুখ বিসুখ হইলে ডাক্তার টাকা পাবো, ডাক্তার দেয় দিতে পারি না, আমরা না খাইয়া থাকি। মানে এই দুঃখটা যে কিভাবে যাইব আল্লাহ বিনে কেউ জানে না। নদীতে গেলে গুলি করে, পিডায়, মারে, মহিলাকেও পিডায়। খাদ্য সহায়তার বাইরে অন্যান্য খরচের জন্য আর্থিক সহায়তা দেয়া এবং সাথে সাথে তাদেরকে নিয়ে একটা মোটিভেশনাল অ্যাপ্রোচ করা, যে কি করে আমরা এটা দেশের জাতীয় স্বার্থে আমরা এটা রক্ষা করছি, সেই অ্যাপ্রোচটা যদি আমাদেরকে দেয়া যায় এবং আর্থিক নিরাপত্তা যদি দেয়া যায়, তাহলে আমার এই সাংঘর্ষিক অবস্থাটা তৈরি হবে না বলে আমি মনে করি। এবারের 22 দিনে নিষেধাজ্ঞাকালীন বিভাগে 650-র বেশি জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। জব্দ করা হয় 112 লাখ মিটার জাল। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। মাগুরায় ভেজাল শিশু খাদ্য বিক্রির দায়ে 2 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর জামরুল তলায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভেজাল শিশু খাদ্য পাওয়ায় মামুন স্টোরকে 70,000 টাকা জরিমানা করেন অধিদপ্তরের উপপরিচালক সজল আহমেদ। দেয়া হয় প্রতিষ্ঠানটি 10 দিন বন্ধ রাখার আদেশ। একই অভিযোগে ভাই ভাই স্টোরকে 30,000 টাকা জরিমানা করা হয়। খাগড়াছড়ি ও রাঙ্গামাটি থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত 19 কোটি টাকার চোরাচালান জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে 27 জনকে। সংবাদ সম্মেলনে 23 বিজিবি জানায় 540 কিলোমিটার সীমান্তে নিরাপত্তা, চোরাচালান দমন ও শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে 13টি ব্যাটালিয়ন। জোরদার করা হয়েছে টহল তৎপরতা। বিভিন্ন সময় চালানো অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য, অস্ত্র, মাদক, গরু মহিষ জব্দের সঙ্গে আটককৃতদের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। চোরাচালান ও সীমান্ত অপরাধের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা প্রতিহত করতে বিজিবি প্রস্তুত রয়েছে। গাইবান্ধায় পুলিশ সদস্যের ব্যক্তিগত মোবাইল ফোন ও ল্যাপটপ বেআইনিভাবে জব্দ করে রাখা হয়েছে এমন অভিযোগ করে পুলিশ কর্মকর্তা সহ 3 জনের নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা সদর আমলি আদালতে মামলাটি করেন সদর থানার সাবেক এসআই, বর্তমানে জয়পুরহাটে কর্মরত মনিরুজ্জামানের স্ত্রী কাজলী খাতুন। এজাহারে জানা যায়, গত মার্চে এসআই মনিরুজ্জামানের বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ এনে মৌখিক অভিযোগ করেন তারিকুজ্জামান তুহিন। এ ঘটনায় 25 মার্চ মনিরুজ্জামানকে পুলিশ সুপার কার্যালয়ে ডেকে আনা হয়। মনিরুজ্জামানের ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ থানায় পর্যবেক্ষণ করার পর
পুলিশ সুপার বেআইনিভাবে জিম্মায় রাখেন বলে অভিযোগ করা হয়। মামলাটি অধিক তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত। একদিনেই গাড়ির মালিকানা পরিবর্তন ও ফিটনেস পরীক্ষা করছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ, এমন দাবি করেছেন সংস্থাটির চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 16টি পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান। সড়ক পরিবহন আইন 2018 এবং বিধিমালা 2022 অনুযায়ী ট্রাস্টি বোর্ডের সহায়তায় সর্বমোট 80 লাখ টাকার চেক বিতরণ করা হয়। বিআরটিএ চেয়ারম্যান জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার। আরও বলেন, এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো হয়েছে প্রচারণাও। মানিকগঞ্জে গবাদি পশু অসুস্থ হলে বিপাকে পড়তে হচ্ছে খামারিদের। তাদের অভিযোগ, প্রাণী অসুস্থ হলে আসেন না চিকিৎসক, পাওয়া যায় না ভ্যাকসিন, বন্ধ থাকে অধিকাংশ সেবা কেন্দ্র। কর্তৃপক্ষ বলছে, জনবল সংকটের কারণে দেয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। রমজান আলীর ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্যের রিপোর্ট। মানিকগঞ্জে দিন দিন জনপ্রিয় হচ্ছে গবাদি পশুপালন, তবে প্রাণী অসুস্থ হলে ভোগান্তির শেষ থাকে না খামারির। তাদের অভিযোগ, গবাদি পশুর জ্বর, ছত্রাক, পেট ফোলা, গুটি বা তরকায় আক্রান্ত হলে পাওয়া যায় না ভ্যাকসিন, এমনকি ফোন করেও পাওয়া যায় না চিকিৎসকদের। সেবা পেতে ব্যয় করতে হয় অতিরিক্ত অর্থ। জেলায় দীর্ঘদিন ধরে বন্ধ ইউনিয়ন ও দুর্গম অঞ্চলের 30টি পশু সেবা ও কল্যাণ কেন্দ্র। এতে চিকিৎসার অভাবে মারাও যাচ্ছে গবাদি পশু। ডাক্তারের 10 দিন ফোন করছি, আমার গাভীর পেটে বাচ্চা, কিন্তু আমি পাই নাই। সরকারি কোনো সুযোগ সুবিধা সেটা আমরা আজ পর্যন্ত পাই না। যদি অসুখ টসুখ হয় তখন এলো সরকারি ডাক্তার আনলে 4000-5000 টাকা নেয় আর কি। সরকারি কোনো ডাক্তার আমাদের এখানে দেখাশোনা করবার জন্য আসে না। হাসপাতাল থেকে ডাক্তার আসে যে আমাদের কোনো গরু বাছুর দেখবে, এরকম কোনো ডাক্তার আসেও না বা দেখেও না। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, জেলায় চিকিৎসক সহ 55টি পদ শূন্য, রয়েছে ওষুধের সংকটও। ভেটেরিনারি চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে পদের প্রয়োজন, সেই পদগুলি হয়তো আমাদের আরো কিছু যদি বাড়ানো যেত, পাশাপাশি যে পদগুলি শূন্য রয়েছে সেই পদগুলি যদি জনবলের প্রদান করা যেত, তাহলে চিকিৎসা সেবাটা বেশি নিবিড়ভাবে আমরা দিতে পারতাম। প্রতি বছর ডিপার্টমেন্ট থেকে মেডিসিনের সাপোর্ট পাই, যে মেডিসিনের ওই সাপোর্টটা আসলে অপ্রতুল। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে মানিকগঞ্জে প্রায় 12,000 ছোট বড় খামার রয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। খুলনায় আগুনে পুড়ল 7টি দোকান ও 2টি গ্যারেজ। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা একটি রাজনৈতিক দলের কার্যালয়ের আসবাবপত্র। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর খালিশপুরের মুজগুন্নি এলাকায় একটি দোকানে আগুন দেখেন স্থানীয়রা। আগুন ছড়িয়ে পড়তে থাকে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও অটো রিকশা গ্যারেজে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 30 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত হয় পাশে থাকা খালিশপুর জামায়াতে ইসলামী কার্যালয়ের কিছু আসবাবপত্র। ব্রাহ্মণবাড়িয়ায় তর্ক বিতর্কের জেরে ছুরিকাঘাতে জীবন মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আখাউড়া সড়ক বাজারে ভিআইপি মিষ্টির দোকানের সামনে অটোরিকশা রাখা নিয়ে দোকান কর্মচারী জীবন মিয়ার সঙ্গে অটোচালকের তর্ক হয়। এক পর্যায়ে অটোচালক জীবনকে ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয়রা আহত দোকান কর্মচারীকে উদ্ধার করে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় অটোচালককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী। প্রতিটি ব্লকে একজন করে কৃষি উপসহকারী কর্মকর্তা থাকার কথা, অথচ 3টি ব্লকে আছে মাত্র একজন। মাদারীপুরে ইউনিয়নগুলোকে কৃষি উপসহকারী কর্মকর্তার চরম সংকট দেখা দিয়েছে। এতে সঠিক তথ্য ও দিক নির্দেশনা না পাওয়ায় ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে বলে দাবি প্রান্তিক কৃষকদের। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সিনাদ্দি বাজিতপুর গ্রামের কৃষক সুমন ঢালি ও আনোয়ার মাতুব্বর জমিতে ফসল উৎপাদন করে সংসার চালান তারা। পাশাপাশি উদ্বৃত্ত ফসল বিক্রি করেন স্থানীয় হাট বাজারে। চলতি মৌসুমে তাদের 3 বিঘা জমিতে রোপাপন ধান রোপণ করেছেন, কিন্তু ধান পাকতে শুরু করলেও পরামর্শের জন্য ইউনিয়নের দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তার দেখা পাননি বলে অভিযোগ কৃষকের। এতে নিজেদের উদ্যোগে পাশের বাজার থেকে সার ও কীটনাশক কিনে জমিতে দিচ্ছেন ব্যক্তিগত ধারণার উপর নির্ভর করে।
একই অবস্থা জেলার প্রতিটি ইউনিয়নেরই। 3 ফসলি জমির পরিচর্যার জন্য পর্যাপ্ত কৃষি কর্মকর্তা না থাকায় সরকারি সেবা থেকে বঞ্চিত কৃষকেরা। পোকামাকড় লাগছে কিনা এগুলো সে দেখলে পরামর্শ দিলে আমরা সেইভাবে কাজ করতে পারতাম, কিন্তু সে সেইভাবে আসেও না, সেইভাবে আমরা পরামর্শ নিয়ে কাজ করতে আমাদের নিজের ইচ্ছা মতো কাজ করতে হয়। আমাদের জমিতে পোকা লাগে একটা কইলে হারা ওষুধ দেওয়ার একটা, কেন ওই আমি না জানি তাই স্প্রে করতে চাই, তো পোকা না মারলে আমাকে মনে করি যে ওষুধ দিছি, পোকা না মারলে কি করবো? ক্ষয়ক্ষতিটা দেখতো কি রকম ফসল কি অবস্থায় থাকে, তাহলে আমাদের অনেক ভালো হয়। 2-3 জন আসতো, মাঝে আইলে ভালো হইতো, কৃষি ভেড়া এই ফসল দেখতো মাঝে মাঝে, আহা ভালো হয়। এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন ইউনিয়নের দায়িত্বে থাকা কর্মকর্তারা। অবশ্য জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা বলছেন, জনবল নিয়োগের চলমান প্রক্রিয়া সম্পন্ন হলেই কেটে যাবে সমস্যা। একটা চলমান নিয়োগ প্রক্রিয়া চলছে আর কি এখন, তো খুব অচিরেই হয়তো বা এটার নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে গেলেই ওনারা আমাদের এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। মাদারীপুর জেলার 59টি ইউনিয়ন ও 4টি পৌরসভায় 181 জন উপসহকারী কৃষি কর্মকর্তার পদের বিপরীতে কর্মরত রয়েছেন 108 জন, আর 73 জন কর্মকর্তা নেই দীর্ঘদিন ধরে। প্রতিটি ইউনিয়নে সরকার নির্ধারিত 3 জন করে উপসহকারী কৃষি কর্মকর্তা থাকার কথা। জনবল সংকটে কৃষকরা পর্যাপ্ত পরামর্শ আর দিক নির্দেশনা না পাওয়ায় তাদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। সাতক্ষীরায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে হয়ে গেল পুষ্টি সচেতনতার উপর র্যালি, রান্নার প্রতিযোগিতা ও আলোচনা সভা। বৃহস্পতিবার সকালে কলারওয়ায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম। অংশ নেন উপজেলার 12টি ইউনিয়নের নারী ও যুব কৃষকরা। আয়োজনের লক্ষ্য ছিল কমিউনিটি পর্যায়ে পুষ্টি বিষয়ে সচেতনতা শক্তিশালী করা। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতাও হয়, এতে নারী ও যুবকরা নিজেদের জ্ঞান যাচাই সহ নতুন তথ্য শেখার সুযোগ পান। এসএসসিপি প্রকল্পটি বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইভাদের অর্থায়নে আমরা 20টি জেলার 90টি উপজেলায় বাস্তবায়ন করছি। আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো উচ্চমূল্য ফসল উৎপাদনের মাধ্যমে আমাদের যে সুবিধাভোগী চাষি ভাই বোনেরা আছে তাদের স্বাস্থ্যের উন্নতি করা, তাদের যে পুষ্টি নিশ্চিত করে আমাদের জ্ঞান ভিত্তিক জাতি গঠনে আমরা যেন অবদান রাখতে পারি সেটা। So the focus of this program, which fall under one of our umbrella program called RAIN, which is a program that aims at diversifying food production and has a component on nutrition. সারা দেশে বন্ধ হয়ে যাওয়া নৌপথ পুনরুদ্ধারের দাবিতে নদী পথে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী থেকে বুড়িগঙ্গা অভিমুখে যাত্রা করছে নদী ও প্রকৃতি সুরক্ষার সামাজিক আন্দোলন তরি বাংলাদেশ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আনন্দবাজার ঘাটে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেশের নদ নদীগুলো যখন দখল দূষণে ভরাট হয়ে যাচ্ছে এবং নৌপথগুলো যখন সংকুচিত হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে নদীর সুরক্ষা বিষয়ক সংগঠন তরি বাংলাদেশের পক্ষ থেকে এই নৌরেলিটি শুরু হয়েছে। এটি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী তিতাস নদী থেকে শুরু হয়েছে। এটি যাবে ঢাকার বুড়িগঙ্গা নদীতে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় 120 কিলোমিটার নৌপথ অতিক্রম করে এই নৌরেলিটি পৌঁছাবে বুড়িগঙ্গার সদরঘাটে গিয়ে। সেখানে বিকেলে নদী বিষয়ক যে প্রোগ্রাম রয়েছে সেখানে নদী বিশেষজ্ঞ থেকে শুরু করে বিভিন্ন লেখক, সাংবাদিক, কলামিস্টরা থাকবেন। আপনাকে জানিয়ে রাখি, এই নৌপথগুলো যখন সংকুচিত হয়ে আসছে এবং ক্রমান্বয়ে যখন নৌপথগুলো বন্ধ হয়ে আছে, নৌপথে কেন্দ্র করে একসময় কিন্তু ব্যবসা বাণিজ্য, হাট বাজার, বহু ধরনের বাণিজ্যিক এলাকা গড়ে উঠেছিল নদীর তীর কেন্দ্রিক। সেই সেটিগুলো এখন কেবল ইতিহাসই বলা যায়। কারণ আমরা জানি যে ব্রাহ্মণবাড়ি অঞ্চলে একসময় পাটের জন্য বিখ্যাত ছিল। সেই পাটকে কেন্দ্র করে নদীর তীরবর্তীতে পাটের গুদাম সহ বিভিন্ন ধরনের বাণিজ্য গড়ে উঠেছিল এবং নৌপথ কেন্দ্রিক যে বাণিজ্যগুলো সেগুলো কিন্তু অন্যান্য যে সড়কপথ, রেলপথ তার থেকে অনেক কম খরচ দিয়ে কিন্তু ব্যবসায়ীরা নৌপথে পণ্য আনা করতে পারতেন। সেটি কিন্তু এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে, যার কারণে তরি বাংলাদেশ অর্থাৎ নদীর নিরাপত্তা বিষয়ক সামাজিক সুরক্ষা সংগঠন তারা কিন্তু আন্দোলন করে আসছে দীর্ঘদিন ধরে নৌপথগুলো সচল করার জন্য এবং ভরাট যেখানে হয়েছে সেখানে ড্রেজিং করার জন্য, ময়লা আবর্জনা স্তূপ যেন নদীতে না ফেলা হয় সেই বিষয়ে কিন্তু তারা সচেতন করে আসছেন। সেই বিষয়ে কিন্তু তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তরি বাংলাদেশের পক্ষ থেকে। আমার সাথেই আছেন তরি বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ। আমরা তার কাছে জানবো নদীর যে বিষয়গুলো, নদীর যে দখল দূষণ এবং নৌপথগুলো যেন সংকুচিত হয়ে আছে, ভরাট হয়েছে এবং নৌপথগুলো সচল করার লক্ষ্যে তারা যে আন্দোলনটি করছেন সেই বিষয়ে আমরা এখানে জানবো তরি বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদের কাছে। আপনি তো আজকে নৌ র্যালি করছেন এবং নৌ আন্দোলন করে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে সদরঘাটের দিকে যাচ্ছি, সেই বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সারা দেশে বন্ধ হয়ে যাওয়া নৌপথগুলো সচলের দাবিতে
আমরা আজকে এখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী আনন্দবাজার ঘাট থেকে আমরা ঢাকার বুড়িগঙ্গা অভিমুখে আজকে যাত্রা শুরু করেছি। আমাদের উদ্দেশ্য হলো যে বাংলাদেশের যে বন্ধ হওয়া যে নৌপথগুলো সচল করার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আর পাশাপাশি যে নদীর দখল এবং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পাশাপাশি যে আমরা দেখি নদীর তীরভূমি ভরাট হয়ে। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে যিনি বলছিলেন যে নৌপথগুলো সংকুচিত হয়ে আসছে ক্রমান্বয়ে এবং সেটির সুরক্ষার জন্যই তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে আসছে এবং নদী থেকে দখল দূষণ, বালি ভরাট সহ বিভিন্ন কার্যক্রমের কারণে সেটি তারা। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়। সুতা কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবরদান। বৃহস্পতিবার বিকেলে মিরপুরের শাক্যমুনি বৌদ্ধ বিহারে এর উদ্বোধন করেন পার্বত্য বৌদ্ধ সংঘের আহ্বায়ক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তুষারকান্তি চাকমা। তিনি জানান, শুক্রবার দুপুরে বৌদ্ধ ভিক্ষুকদের কঠিন চিবর দান করা হবে। বাংলাদেশ ও ভারত ছাড়া আর কোথাও চিবর দান করা হয় না বলেও মন্তব্য করেন তুষারকান্তি চাকমা। রীতি অনুযায়ী তুলা থেকে তৈরি করা সুতা রঙে ভিজিয়ে রাখা হয়, পরে বৌদ্ধ ভিক্ষুকদের দান করা হয় বুনন করা এসব চিবর। 24 ঘন্টার ভিতরে তুলা থেকে সুতা উৎপন্ন করে পরিধানযোগ্য একটি চিবর উৎপন্ন করা একটি কোনোভাবেই সহজ ব্যাপার নয়। এই অত্যাশ্চর্য একটি ট্র্যাডিশন যদি আমি বলি, এটা পার্বত্য চট্টগ্রাম এবং ভারত ছাড়া, বাংলাদেশ এবং ভারত ছাড়া অন্য কোথাও নেই বলে আমার মনে হয়। মুন্সিগঞ্জের সিরাজদি খানের দোসরপাড়ায় সাধু সঙ্গে লালন গীতির সুরের মূর্ছনায় মুখরিত হল গ্রামীণ জনপদ। ইছামতি নদীর তীরে হেমন্তের রাতে লালন আসরের ঢল নামে মানুষের। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার দোসরপাড়া পদ্মহেম ধাম লালন সাহেব বটতলায় সাধুর সঙ্গে লালন গীতি পরিবেশন করেন শিল্পীরা। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে কল্যাণের পথে ধাবিত হওয়ার বার্তা দেওয়া হয় সুরে সুরে। হেমন্তের হালকা শিশিরের রাতের লালন আসর ঘিরে ছিল উপচে পড়া ভিড়। মানব প্রেমের বাণী নিয়ে বৃহস্পতিবার বিশেষ সাধু সঙ্গে অংশ নেন বিভিন্ন অঞ্চলের লালন সাধক ও ভক্ত অনুসারীরা। অনেক বছর ধরে বন্ধ থাকার কারণে এইবার একটু আমেজটা অনেক বেশি। লালন সঙ্গীত শোনার জন্য এটা খুবই সুন্দর একটা সুযোগ। লালনের গানের মধ্যে আছে মরমীবাদ, মানবতার কথা, প্রেমের কথা। তরুণদের মন খুব চাঙ্গা হয়ে যেতেছে। যদি মনে হয় সারা রাত যে এখানে গান শুনবো, তাও মানে মনের তৃপ্তি মিটবে না। আয়োজকরা বলেন, লালন বাঙালি তথা সভ্যতার অহংকার। প্রয়াণ বার্ষিকীতে মানবিক সমাজ প্রতিষ্ঠায় তার দর্শন ছড়িয়ে দেওয়া হয় তৃণমূলে। সব মতের মানুষ একসাথে হয়, সমাজে কুসংস্কার দূর হয়, মানুষের মন ভালো থাকে। এই উদ্দেশ্য হচ্ছে পদ্মহেম ধামের আমরা 20 বছর যাবত এই সাধু সঙ্গ করে আসছি। ইছামতি নদী তীরে 21 বছর ধরে হয়ে আসছে এই সাধু সঙ্গ। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। 2026-27 শিক্ষাবর্ষে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়িয়েছে রুশ সরকার। আবেদন করা যাবে আগামী বছরের 15 জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে রাশিয়ান হাউস ইন ঢাকাতে সংবাদ সম্মেলনে একথা জানান নবনিযুক্ত পরিচালক আলেকজান্দ্রা কিভনয়। বলেন, এবার বাংলাদেশের জন্য বৃত্তির সংখ্যা বাড়িয়ে 200 করা হয়েছে, যা 5 বছর আগে ছিল মাত্র 65। আবেদন বাছাই ও সহযোগিতায় কাজ করছে ঢাকার রাশিয়ান হাউস ও দূতাবাস। শিক্ষার্থীদের বিষয় নির্বাচন, কাগজপত্র প্রস্তুত এবং ভাষা শেখাতেও সহায়তা করবে রাশিয়ান হাউস। মালদ্বীপে শুরু হয়েছে হোটেল এশিয়া এক্সিবিশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কালিনারি ফেয়ার। এতে 48টি দেশের 300-রও বেশি রিসোর্ট, হোটেল ও খাবার সংশ্লিষ্ট পেশাজীবী অংশ নিয়েছেন। 3 দিনব্যাপী এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। রাজধানী মালের পাশে কুলহুমালে সিনথেটিক ট্রাকে আয়োজিত মেলার আয়োজন করে মালদ্বীপ এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সার্ভিসেস সেন্টার। উদ্বোধন করেন মালদ্বীপের পর্যটন ও পরিবেশ মন্ত্রী তারিক ইব্রাহিম এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। অংশগ্রহণকারীরা জানান, এই আয়োজন বিশ্বজুড়ে খাবার ও পানীয় শিল্পের উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য সুযোগ।
ফ্যামিলি ভিসার জটিলতার অবসান ঘটিয়েছে ইতালি সরকার। অধ্যাদেশ জারির মাধ্যমে 150 দিনের মধ্যে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র ইস্যু করার বিধান বাধ্যতামূলক করেছে। এছাড়া ইতালিতে যাওয়া কোনো প্রবাসী প্রতারণার শিকার হয়েছে মর্মে প্রমাণ সাপেক্ষ পেতে পারেন 1 বছরের অবস্থানের অনুমতি। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্র রিপোর্ট। ইতালিতে ফ্যামিলি ভিসার আবেদনপত্র দিনের পর দিন অকারণে আটকে রাখার অভিযোগ দীর্ঘদিনের। ইতালি প্রবাসী বাংলাদেশিরা এ কারণে সময়মতো তাদের পরিবার আনতে ব্যর্থ হচ্ছেন। বিষয়টি নিয়ে নানা ধরনের সমালোচনার পর এবার ইতালি সরকারের নজর পড়েছে। অভিযোগের প্রেক্ষিতে বর্তমান সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র 150 দিনের মধ্যে ইস্যু করার বিধান বাধ্যতামূলক করেছে। এছাড়া ইতালিতে বৈধভাবে এসে প্রতারণার শিকার হয়েছেন প্রমাণ করতে সক্ষম হলে অভিবাসীরা 1 বছর অবস্থানের অনুমতি পেতে পারেন। একই সুবিধা পাবেন স্পন্সর ভিসায় আসা প্রবাসীরা। ইতালি সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। স্বাগত জানিয়েছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরাও। আমরা মনে করি ফ্যামিলি ভিসা নিয়ে যারা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন বছরের পর বছর, তাদের জন্য অবশ্যই একটি সুসংবাদ। ভুক্তভোগী শ্রমিকদের রয়েছে মুক্তির উপায়, অর্থাৎ তারা যদি প্রমাণ করতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন, তাহলে তাদের অন্তত 1 বছরের স্টে পারমিশন দেওয়ার বিধান রয়েছে। এতে করে অবশ্যই যে সমস্ত বাংলাদেশিরা অনেক দিন থেকে অপেক্ষমান ছিলেন এবং তাদের যে প্রত্যাশা সেটি প্রাপ্তির মুখ দেখবে। ইতোমধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি বৈধ ভিসায় ইতালিতে এসে অবৈধভাবে থেকে গেছেন। তাদের মধ্যে প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ 1 বছরের বৈধতার অনুমতিপত্র দেবে দেশটির সরকার। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজা ইস্যুতে আন্তর্জাতিক মহলের চাপের মধ্যে অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্টে একটি বিলে ইসরায়েলের অনুমোদনে খেপেছে বিভিন্ন দেশ। ইসরায়েল এমন পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের সব ধরনের সমর্থন হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি গাজা চুক্তির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা ও ইহুদি বসতি সম্প্রসারণ সংক্রান্ত 2টি বিলে প্রাথমিকভাবে অনুমোদন দেয়া হয়। 120 সদস্যের নেসেটে 25-24 ভোটে পাশ হয় বিলটি। আইন হিসেবে কার্যকর হওয়ার আগে মোট 4 ধাপের ভোটাভুটির প্রথম ধাপ ছিল এটি। নেসেটের এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে জুডিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য প্রাথমিকভাবে বিলটির অনুমোদন দেয়া হয়েছে, যা পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে আরও আলোচনা করা হবে। তবে ইসরায়েল পশ্চিম তীর সংযুক্ত করার পথে হাঁটলে দেশটি যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এ সময় ইসরায়েল এমন কিছু করবে না বলেও আশা প্রকাশ করতে দেখা যায় তাকে। ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর সংযুক্তির বিষয়ে প্রতীকী ভোটের সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এটি ট্রাম্পের প্রশাসনের নীতিবিরোধী বলেও মন্তব্য করেন তিনি। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নেসেটে গৃহীত পদক্ষেপ এবং পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের নৃশংসতা গাজা শান্তি চুক্তির জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইসরায়েলের এ ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমনকি নেসেটে ফিলিস্তিনি ভূমি সংযুক্ত করার চেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। বিবৃতি দিয়েছে সৌদি আরব, মিশর, কাতার, পাকিস্তান, তুরস্ক সহ অন্তত 14টি দেশ। তেল আবিবের পশ্চিম তীর দখলের অপচেষ্টাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও কড়া সমালোচনা করেছে বিভিন্ন দেশ। নাসরিন রুমি, সময় সংবাদ। রাশিয়ার ভূখণ্ডে টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তার পরিণাম হবে ভয়াবহ। ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের সমালোচনা করে পুতিন বলেন, কিয়েভকে এই ধরনের দীর্ঘ পাল্লার অস্ত্র দেয়া মূলত যুদ্ধে উস্কানির চেষ্টা ছাড়া কিছুই নয়। গাজা যুদ্ধের পর এবার ইউক্রেন যুদ্ধ বন্ধে নড়েচড়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা তৎপরতার মধ্যেও কিয়েভে মস্কোর হামলা থেমে নেই। 3.5 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে হামলা পাল্টা হামলায় বাড়ছে প্রাণহানি। তবু বিশ্ব নেতাদের কোনো পদক্ষেপই রাশিয়াকে দমাতে পারছে না।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতরস্ক শহরে রুশ ড্রোন হামলায় এবার প্রাণ হারালেন সাংবাদিক সহ বেশ কয়েকজন। স্থানীয় সময় বৃহস্পতিবার দোনেৎস্ক অঞ্চলের গভর্নর এ তথ্য নিশ্চিত করেন। একটি পেট্রোল স্টেশনে গাড়ির ভেতরে অবস্থান করছিলেন তারা। এ সময় রাশিয়ার একটি ল্যান্ডসেট ড্রোন তাদের উপর হামলা চালায়। ইউনেস্কোর তথ্য অনুযায়ী চলমান যুদ্ধে এ পর্যন্ত অন্তত 23 সাংবাদিক নিহত হয়েছেন। একই দিন কিয়েভে ড্রোন হামলায় আহত হন আরও কয়েকজন। রাশিয়ার চেলিয়াবিনস্কের কাছে একটি সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছেন। কোপেস্ক শহরের ওই প্ল্যান্টে অগ্নিকাণ্ড ড্রোন হামলার সঙ্গে যুক্ত নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে রাশিয়ার রিয়াজান তেল শোধনাগারে ড্রোন হামলার দাবি জানিয়েছে ইউক্রেন। যুদ্ধে ইউক্রেন মার্কিনীদের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে তার পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের সমালোচনা করে কিয়েভকে এই ধরনের দীর্ঘপাল্লার অস্ত্র দেয়া মূলত যুদ্ধে উস্কানির চেষ্টা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন তিনি। পশ্চিমা নেতাদের উদ্দেশ্যে বলেন, রাশিয়ার ভূখণ্ডে এমন অস্ত্র দিয়ে আঘাত হানা হলে তার প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়েও ভালোভাবে ভাবা উচিত। এদিকে রাশিয়ার হামলার জবাবে ইউক্রেন কখনোই মার্কিনীদের দেয়া দীর্ঘপাল্লার কোনো অস্ত্র ব্যবহার করেনি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। নিজেদের সক্ষমতা যেমনই হোক, কিয়েভ বারবার ওয়াশিংটন ডিসির কাছে টমাহক ক্ষেপণাস্ত্রের অনুরোধ জানিয়ে আসছে। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপনও করেন। তবে অস্ত্র সরবরাহের নিশ্চয়তা পাননি তিনি। গত সপ্তাহে পুতিনের সঙ্গে ফোনালাপের পর ইউক্রেনকে টমাহক দিয়ে নিজের অস্ত্রভান্ডার খালি করা ঠিক হবে না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাসরিন রুমি, সময় সংবাদ। আবারও নিষিদ্ধ হলো পাকিস্তানের অতি ডানপন্থী রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান টিএলপি। পাকিস্তানের ক্ষমতাসীন সরকার সন্ত্রাস বিরোধী আইনের আওতায় দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অতি ডানপন্থী রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান টিএলপিকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের মন্ত্রিসভা। সম্প্রতি ইসরায়েল বিরোধী সহিংস বিক্ষোভে টিএলপির সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 5 জন নিহতের ঘটনার পর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। পাঞ্জাবের প্রাদেশিক সরকারের সুপারিশের ভিত্তিতে অনুষ্ঠিত ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়, মন্ত্রিসভা সর্বসম্মতভাবে এই নিষেধাজ্ঞা অনুমোদন করেছে। তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান টিএলপি প্রায়ই সহিংস বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টি সহ আন্দোলনের নামে বিভিন্ন সময় সহিংসতা উস্কে দিয়েছে সংগঠনটি। তবে এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে টিএলপি। এক বিবৃতিতে সরকারের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক, অবৈধ ও স্বৈরাচারী আখ্যা দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। 2015 সালে প্রতিষ্ঠিত সুন্নি ইসলামপন্থী এই দল ব্লাসফেমি আন্দোলনকে ইস্যু করে গড়ে ওঠে, যা 2016 সালে রাজনৈতিক দলে রূপ নেয়। এর আগে 2021 সালে সহিংস বিক্ষোভের পর কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তবে ভবিষ্যতে সহিংসতা পরিহার সহ নানা শর্ত সাপেক্ষে 6 মাস পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। নাসরিন রুমি, সময় সংবাদ। মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়ে আপাতত কোনো সমস্যা নেই বিসিবির। তাকে আরও সময় দিতে চান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তবে টেস্ট অধিনায়ক নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বোর্ড। ক্রিকেটার, কোচিং স্টাফের সঙ্গে কথা বলেই নেওয়া হবে সিদ্ধান্ত। নতুন ব্যাটিং কোচ নিয়ে ভাবছে বিসিবি। ভিন্ন ভিন্ন ফরম্যাটের আবেদন মেটাতে পারবে এমন কাউকেই খুঁজছেন বুলবুল। অধিনায়ক মিরাজকে নিয়ে অনেক আশা ছিল সবার। বয়সভিত্তিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় জাতীয় দলেও তার স্টেক বরাবরই ছিল বেশ হাই। টিম মেম্বার থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টদের গুডবুকে বারবার নাম এসেছে মিরাজের। কিন্তু থিওরি আর বাস্তবতায় বেজায় পার্থক্য। দায়িত্ব পাওয়ার পর দলের একের পর এক হারে, তাই প্রশ্ন ওঠে তার সামর্থ্য নিয়ে। যদিও এত দ্রুত মিরাজকে নিয়ে কোনো নেতিবাচক সিদ্ধান্ত নিতে চান না বিসিবি প্রেসিডেন্ট, জানালেন তার পরিকল্পনা। একেবারে নতুন ক্যাপ্টেন, আমরা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল। সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই, বাট এটাও ঠিক যে একটা ক্যাপ্টেনের ম্যাচুরিটি দেখা যায়, বোঝা যায়, তার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে।
বাংলাদেশ ওয়ানডে আর টি-20 দলে তাও একজন করে ক্যাপ্টেন আছেন, টেস্ট দলে নেই সেটাও। 4 মাস ধরে খালি সেই জায়গা। আয়ারল্যান্ড সিরিজের আগে যে করেই হোক দায়িত্বটা নিতে হবে কাউকে। বুলবুল জানালেন সে লক্ষ্যে কাজ শুরু করেছে বোর্ড। ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সিটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে, যারা সিলেক্টর আছে তারা কথা বলবে, এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলে যেই কোচ যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল, শুধু না যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে, এবং তারপরে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। মিরাজের মতোই অবস্থা দলের ব্যাটিং কোচের। বাইরে থাকা অবস্থায় সমালোচনায় মুখর সালাউদ্দিন এখন ব্যর্থ নিজের দায়িত্ব সামলাতে। চারদিকে গুঞ্জন, তার বিকল্প খুঁজছে বোর্ড। কথাটা অস্বীকার করেননি বুলবুলও, তবে সালাউদ্দিনকে সরিয়ে নয়, কিছুটা ভিন্নভাবে এগোনোর পরিকল্পনা বিসিবির। যেহেতু আমরা 3টা ফরম্যাটে খেলি এবং আপনি জানেন যে 3টা ফরম্যাটে 3 ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয়, হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পুরো পরিপূর্ণ হয় না, তো সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। আসছে ডিসেম্বরে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ, তবে এখনো কিছুই নিশ্চিত নয় বলে জানালেন আমিনুল ইসলাম বুলবুল। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাট থেকে বিদায় না নেওয়ায় মিরপুরেই ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে চান সাকিব আল হাসান। দেশজুড়ে সাকিবকে নিয়ে চলমান সমালোচনার ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজে দেয়া এক সাক্ষাৎকারে। এছাড়া জুলাই আন্দোলনে নিজের অবস্থান স্পষ্ট করলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। দেশ থেকে দূরে থাকার কারণেই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশে দাঁড়াতে পারেননি বলে মন্তব্য করেন সাকিব। ঝলমলে ক্যারিয়ার, বিশ্বজুড়ে দাপট, যার ব্যাট বলের ঝড়ে উড়ে গেছে শক্তিশালী প্রতিপক্ষ। জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ সবখানে যার ঝলক দেখেছে ক্রিকেট দুনিয়া, তিনি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সময়ের ব্যবধানে সাকিব এখন দেশ ছাড়া। প্রিয় শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হলেও তিনি সেখানে এক কথায় ব্রাত্য। কিন্তু যে মাঠ থেকে বিশ্বসেরা বনে যাওয়া, সেখান থেকে বিদায় নিতে চাওয়ার ইচ্ছাটাকে কি আর দমিয়ে রাখা যায়? সাকিবও পারেননি তা। আবারও লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর ইচ্ছার কথা জানালেন মিস্টার 75। কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি, তাই ক্যারিয়ারের শেষ ম্যাচটা মিরপুরেই খেলতে চান বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান সাকিব আল হাসান। সত্যি বলতে আমি কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি। অবশ্যই আমার ইচ্ছা আছে মিরপুরেই ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলার। আমার মনে হয় এমনটা হলে আমার চেয়েও ভক্ত সমর্থকদের কাছে অনেক বড় ব্যাপার হবে। যদি এমনটা হয় তাহলে সেটা আমার জীবনের সবচেয়ে ভালো কিছু হবে। ব্যবসা, বাণিজ্যিক চুক্তি কিংবা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি ছাড়াও শোরুম উদ্বোধন নিয়ে বিতর্কের শেষ নেই সাকিবের। জানিয়ে সমালোচনা কখনোই থামে না। কখনো রেকর্ড আল হাসান, কখনো বা শোরুম আল হাসান নামেও কটাক্ষ করা হয় তাকে। জানিয়ে থোড়াই কেয়ার সাকিবের। আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো কিছু সাংবাদিক এবং অনলাইন নিউজ পোর্টালের তৈরি করা গল্প, যা মানুষকে এভাবে ভাবতে বাধ্য করেছে। কারণ বাংলাদেশে আমি যা করেছি তা অন্য কেউই করেনি। এটা সমালোচকদের জন্য নতুন ছিল, এটা হজম করা তাদের জন্য কঠিন ছিল। এখন যদি অন্য কেউ এই রেকর্ড করে তাহলে সমালোচকদের সেগুলো ততটা প্রভাবিত করে না যতটা আমাকে নিয়ে করেছিল, কারণ আমি প্রথম ছিলাম আর সেটাই ভালো এবং খারাপ দিক। তবে মানুষের নিজস্ব ধারণা থাকতে পারে এবং আমি এটা নিয়ে চিন্তিত নই। তারা কি ভাবছে তা নিয়ে আমার কিছু যায় আসে না, কারণ আমার কাছে মানুষরা কি ভাবছে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এদিকে রাজনীতির কালো অধ্যায়ে নাম লিখিয়ে বিতর্কিত হওয়া সাকিব খোলাসা করলেন জুলাই আন্দোলনের সময়ে নিজের নিশ্চুপ থাকার কারণ। দেশ থেকে দূরে থাকার কারণেই গণ অভ্যুত্থানে যথাযথ প্রতিক্রিয়া জানাতে পারেননি তিনি। তখন নিজের অবস্থান নিয়ে কোনো অনুশোচনা নেই বলেও জানান সাকিব। আমার জন্য এটা খুব কঠিন ছিল, কারণ আমি তখন দেশ থেকে অনেক দূরে ছিলাম। সেই সময়টায় তারা আমার বিরুদ্ধে গিয়েছিল। এটা আমি তাদের দৃষ্টিকোণ থেকে বুঝি এবং সম্মান করি। তবে এ নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। তবে আমি তখন কেন চুপ ছিলাম তা মানুষ এখন এটা আরো বেশি করে বুঝতে শুরু করেছে। জাতীয় দলে সাকিব ব্রাত্য হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন নিয়মিত, যা তিনি খুব উপভোগ করছেন বলেও জানান মিস্টার 75। তাজিন খন্দকার, সময় সংবাদ। বাংলাদেশ থাইল্যান্ড নারী ফুটবল প্রসঙ্গ। এশিয়ান কাপের আগে কতটা প্রস্তুত হয়েছে বাংলাদেশ, সেই ধারণা পেতে আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে শক্তিশালী থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এর আগে তাদের বিপক্ষে বড় ব্যবধানে হারের তিক্ততা থাকলেও এবার আত্মবিশ্বাসী আফিদা খন্দকাররা। ব্যাংককে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়।
বাংলাদেশ নারী ফুটবল দল এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে যে দলের বিপক্ষে হেরেছে সেটা থাইল্যান্ড। এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ওদের বিপক্ষে হারের ব্যবধান ছিল 9-0 গোলের। এক যুগ আগের সেই বাংলাদেশের সঙ্গে এই দলটার পার্থক্য এখন বিস্তর। থাইল্যান্ডের বিপক্ষে দুটো ম্যাচ খেলবে বাংলাদেশ, যার মধ্য দিয়ে পিটার বাটলার অঙ্ক মেলাবেন এশিয়ান কাপের জন্য কতটা প্রস্তুত তার শিষ্যরা। চট্টগ্রামে ফুটবলারদের হয়েছে নিরবচ্ছিন্ন অনুশীলন, তাই প্রতিপক্ষ নিয়ে ভয় পাওয়ার বদলে আত্মবিশ্বাসী হয়ে খেলতে চান আফিদারা। কোচে যেটা ট্রেনিং করাইছে ওইটা করছি, আবার মোটামুটি অনেক ভালো। আমারটা 100টা আমি চেষ্টা করব যেন আমার প্লেয়ার ভালো খেলতে পারলে সবকিছু যেন ইয়ে করতে পারে। অবশ্যই উইন। ভালো প্র্যাকটিস সেশন হয়েছে, দেশবাসীর কাছে দোয়া চাই। দলের অবস্থা ভালো। আজকে আমরা দ্বিতীয় দিনের মতো ট্রেনিং সেশন শেষ করছি, তো সবাই অনেক সিরিয়াসলি প্র্যাকটিস করছে। র্যাঙ্কিং এ বাংলাদেশ থাইল্যান্ড পার্থক্য স্পষ্ট। লাল সবুজের 104-এর বিপরীতে থাইরা আছে 53 নম্বরে। একবার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে ওদের। এছাড়াও এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর খেলেছে 17 বার, একবার জিতেছে এশিয়ান কাপ। পক্ষান্তরে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতে যাওয়া বাংলাদেশ সাফ জিতেছে 2 বার। বেসিক্যালি আমরা চেষ্টা করতেছি আমাদের উইক পয়েন্টগুলো এবং অপোনেন্টের স্ট্রং সাইডগুলো নিয়ে কাজ করার। আলহামদুলিল্লাহ কোচ যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে মেয়েরা চেষ্টা করছে করার এবং তারা ভালো করছে। আমরাও কোচিং স্টাফ যারা আছি আমরাও চেষ্টা করছি মেয়েদেরকে সাহায্য করার জন্য। তাদের ট্যাকটিক্যাল যে ইনফরমেশনগুলো দেওয়ার দরকার আমরা দিচ্ছি এবং আমরা চেষ্টা করছি তাদের কাছ থেকে বেস্টটা আদায় করে নেওয়ার জন্য। এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। তাদের সামলানোর আগে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের জন্য বেশ ফলপ্রসূ হবে বলে মনে করছে ম্যানেজমেন্ট। এসএম ইকবাল, সময় সংবাদ। দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীরের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীরের সঙ্গে দাবায় মেতেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাফজয়ী গোলরক্ষক আমিনুল হক। তবে এই ছবির পেছনে আছে ভিন্ন প্রেক্ষাপট। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া দাবা বিশ্বকাপে অংশ নেওয়ার আগে যেখানে অনুশীলনে মনোযোগী হওয়ার কথা ছিল নীরের, সেখানে তার ঘাড়ে চেপে বসেছে টুর্নামেন্টে অংশ নিতে পৃষ্ঠপোষক জোগাড় করার চিন্তা। দেশের বাইরের ইভেন্টে অংশ নিতে বাংলাদেশ দাবা ফেডারেশন থেকে যে অর্থ পান দাবারুরা তা খুবই সামান্য, জানিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন মনন রেজা নীরের মা শিরিন সুলতানা। ফেডারেশন বলে টাকা নেই টাকা নেই টাকা নেই, তখন আমি নিজে উদ্যোগ নিয়ে আমি যতবার নীরকে বাইরে পাঠাইছি সব আমার নিজের উদ্যোগে। আপনারা ফেডারেশন জিজ্ঞেস করে দেখবেন যতগুলো নন নীর এনেছে তা কোনোটা ফেডারেশনের খরচে কি না। ফেডারেশন শুধু জাস্ট যেই কয়টা খেলা ফেডারেশন আওতাধীন সেই কয়টা খেলার প্লেন ফেয়ার অ্যান্ড থাকা খাওয়ার জন্য যতটুকু লাগে অতটুকু দেয়। তবে নীরের অগ্রযাত্রায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নীরের মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে 1.5 লাখ টাকা। ভবিষ্যতেও দলটি নীরের পাশে থাকবে বলে জানান আমিনুল হক। মননের পাশে শুধু আজকে না, ভবিষ্যতে ইনশাল্লাহ আমার দল এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় ওর সাফল্যর জন্য সার্বিক সহযোগিতা সবসময় প্রদান করবো আমরা ইনশাআল্লাহ। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থেকে তিনি সবসময় আগামীর যে ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনের যে স্বপ্ন দেখছেন সেটির একটি কিন্তু বার্তা তিনি দিয়ে যাচ্ছেন প্রতি মুহূর্তে। ভারতের গোয়ায় দাবা বিশ্বকাপে নিজের সেরাটা দেওয়ার কথা জানান মনন রেজা নীর। পাশে থাকার জন্য ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। বেস্টটা দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই বিএনপিকে ধন্যবাদ তারেক রহমান স্যারকে এই যে এই সময় আমাকে হেল্প করার জন্য। আগামী 31 অক্টোবর থেকে ভারতে শুরু হবে দাবা বিশ্বকাপ, যেখানে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন মনন রেজা নীর। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়ালেন লিওনেল মেসি। দুপক্ষ চুক্তি বাড়ানো নিয়ে এর আগে ইতিবাচক সাড়া দিলেও এবার পেল তার আনুষ্ঠানিক রূপ। নতুন করে 2 বছরের জন্য ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন লিও। লিওনেল মেসি ফ্লোরিডায় আসার পর বদলে গেছে ইন্টার মায়ামি, বদলে গেছে মেজর লিগ সকার। ব্র্যান্ড ভ্যালু বেড়েছে লিগের। অচেনা মায়ামি পরিচিতি পেয়েছে বিশ্বজুড়ে। যার কাঁধে ভর করে এত অর্জন তাকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টাই করে আসছিল ক্লাব কর্তৃপক্ষ। অবশেষে পাওয়া গেল তার নিশ্চয়তা।
চলতি মৌসুম শেষে লিওনেল মেসির সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার কথা ছিল ইন্টার মায়ামির, সেটা এখন লম্বা হয়েছে 2028 সাল পর্যন্ত। নতুন করে আরও 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন লিও, তবে তার নতুন কন্ট্রাক্টে বেতন কতটুকু বেড়েছে তা নিশ্চিত করেননি কেউই। সত্যি কথা হলো, এখানে থাকতে পেরে সত্যিই আমি খুশি। যখন আমি এখানে শুরু করেছিলাম, আমি স্পষ্ট ভাষায় বলেছি এই স্টেডিয়ামে খেলা এটা আমার জন্য স্বপ্নের মতো। এখনো বলবো অনুভূতিটা ঠিক আগের মতোই আছে। আমাদের নতুন একটা স্টেডিয়াম হতে চলেছে, সমর্থকরা সেখানে বসে খেলা দেখবে, এটা সত্যি আমাকে রোমাঞ্চিত করে তোলে। মায়ামিতে চুক্তিবদ্ধ হয়ে ক্লাবকে লিগস কাপ উপহার দেন লিওনেল মেসি। গেল বছর তার অসাধারণ নৈপুণ্যে হেরোন্স জয় করে সাপোর্টার শিল্ড। চলতি মৌসুমেও দুর্দান্ত পারফর্ম করেছেন লিও, হয়েছেন লিগের সর্বোচ্চ স্কোরার। তাকে ধরে রাখতে পারফরমেন্স তো আছেই, তাছাড়া সামনের বছর নতুন স্টেডিয়াম উদ্বোধন করবে ইন্টার মায়ামি, সেটা মেসির মাধ্যমেই করার পরিকল্পনা রয়েছে তাদের। মেসির মতো অন্য কেউ নেই যে তাকে আমরা নিয়ে আসব। আমরা যখন তাকে সাইন করেছিলাম, এটা ছিল অসাধারণ কিছু। সে এখনো আগের মতোই প্রতিজ্ঞাবদ্ধ, সে সবসময়ই জিততে চায়। ক্লাবের সঙ্গে তার নতুন চুক্তি প্রকাশ করে সে কতটা প্রতিশ্রুতিবদ্ধ। লিও মেসি MLS-এ আসার পর তারকা খেলোয়াড়দের আনাগোনা বেড়েছে আমেরিকায়। মায়ামিতেও যুক্ত হয়েছেন লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, সার্জিও বুস্কেটস থেকে শুরু করে রদ্রিগো ডে পল। তবে তাদের কয়েকজনের সঙ্গে চুক্তি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইন্টার মায়ামি। SM ইকবাল, সময় সংবাদ। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী শবনম নিবিড়। ধন্যবাদ রাইসা। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।